আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো পূর্ববর্তী ভিডিওটাতেই আমরা দ্য এলিজাবেথান পিরিয়ডের যে পয়েটস বা লিটারেচার্সগুলো আছে তাদের যাবতীয় জেনেছি। তো আজকে আমরা এই দ্য এলিজাবেথান পিরিয়ডেরই একজন সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়র, যিনি আসলে ইংরেজি সাহিত্যের পথিকৃৎ বলা চলে, মানে ইংরেজি সাহিত্য বিকাশ ঘটেছে আসলে উইলিয়াম শেক্সপিয়রের হাত ধরে। বাংলায় যদি রবীন্দ্রনাথ ঠাকুর থাকেন তাহলে ইংরেজিতে অবশ্যই উইলিয়াম শেক্সপিয়রের নাম আমাদেরকে বলতে হবে। তো তার যে সময়কাল, তার যে সাহিত্য জগৎ, এই সময়কালটাকেই আমরা বলে থাকি হচ্ছে শেক্সপিয়ারিয়ানিস। তো আজকে এই শেক্সপিয়ার সম্পর্কে যাবতীয় তথ্যাদি আমরা জানবো, এবং প্রত্যেকটি বিশেষ পরীক্ষাতেই কিন্তু 1 থেকে 2টি প্রশ্ন শেক্সপিয়ার থেকে এসেই থাকে, এবং এটা বলা যায় ফরজ, মানে আসবেই। কেমন? তো চলুন তাকে নিয়ে আমরা ডিটেলস জানি। তো প্রথমে চলুন তার জন্ম মৃত্যু সম্পর্কে একটু ধারণা নিই। তো তার বার্থ ডেট হচ্ছে, আচ্ছা, তার বার্থ সাল হচ্ছে 1564। এখানে কোনো কনফিউশন নেই যে 1564 সালে তিনি জন্মগ্রহণ করেন, কিন্তু তিনি যে কত তারিখে জন্মগ্রহণ করেন এটা নিয়ে একটু কনফিউশন আছে। তবে বেশিরভাগই বলে থাকেন হচ্ছে 23 এপ্রিল, মানে 23 এপ্রিল। এবং এটা এখান থেকে ধারণা করা হয় যে 1964 সালে 26 এপ্রিল হোলি ট্রিনিটি চার্চে তার হচ্ছে ব্যাপটিজম করা হয়। তো আপনারা জানেন যে খ্রিস্টানদের জন্মের তৃতীয় দিনে তাদের যে ধর্মীয় একটা দীক্ষার ভিতর দিয়ে নিয়ে যাওয়া হয়, যেটাকে বলা হয় ব্যাপটিজম। তো তার যেহেতু 26 তারিখে ব্যাপটিজম করা হয়, তাহলে 3 দিন আগে হয় 23 এপ্রিল। তো সেখান থেকে ধারণা করা হয় যে 23 এপ্রিল হচ্ছে তার জন্ম তারিখ। তো এই 23 এপ্রিল 1564 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন এই 23 এপ্রিলই 1616 সালে। ঠিক আছে? তার মানে 1564 থেকে 1616 সাল পর্যন্ত তার যে বিস্তৃতি, এই বিস্তৃতি আমরা দেখতে পাই। এখন তার যে সম্পূর্ণ লাইফ স্প্যান, এই লাইফ স্প্যানকে আমরা 4টি পর্যায়ে ভাগ করে থাকি। কেমন? মোটামুটি 4টি পর্যায়ে তার লাইফ স্প্যানকে আমরা ভাগ করি। 4টি পর্যায়ে। সেটা কি কি? 1 নম্বর পর্যায় হচ্ছে আমরা বলি ইন দ্য ওয়ার্কশপ। ইন দ্য ওয়ার্কশপ। তো এই পর্যায়ে হচ্ছে মোটামুটি 1588 সাল থেকে 1594 পর্যন্ত বিস্তৃত। ওকে, এই সময়টাকে আমরা বলি ইন দ্য ওয়ার্কশপ। তার দ্বিতীয় ফেজ অফ লাইফ, যেটাকে আমরা বলি লাইফ ইন দ্য ওয়ার্ল্ড। লাইফ ইন দ্য ওয়ার্ল্ড। এবং এই ফেজের বিস্তৃতি হচ্ছে 1594 থেকে শুরু করে মোটামুটি 1600 সাল পর্যন্ত, এই 6 বছর। ঠিক আছে? তার তৃতীয় ফেজ যেটা, সেটাকে আমরা বলে থাকি আউট অফ ডেপথস। আউট অফ দ্য ডেপথস। তো এটিকে আমরা ধরে থাকি মোটামুটি 6 বছর, মানে 1600 থেকে 1606 পর্যন্ত। ঠিক আছে? এবং তারপরে হচ্ছে অন দ্য হাইটস, মানে শিখরে যখন তিনি পৌঁছেছিলেন, সেটাকে আমরা বলে থাকি অন দ্য হাইটস। এটি হচ্ছে মোটামুটি 1606 থেকে 1612 সাল পর্যন্ত, এই 6 বছর। তো এভাবে হচ্ছে আমরা 6 বছর 6 বছর করে তার যেই জীবনের বিস্তৃতি, এটিকে 4 ভাগে ভাগ করি। 1588 থেকে শুরু করে 1612 পর্যন্ত। প্রথম থেকে হচ্ছে ইন দ্য ওয়ার্কশপ, তারপরে হচ্ছে ইন দ্য ওয়ার্ল্ড, তারপরে হচ্ছে আউট অফ দ্য ডেপথস, তারপরে হচ্ছে অন দ্য হাইটস। মানে তার যে সাহিত্যকর্ম কীভাবে বিকশিত হয়েছে তার উপরে ভিত্তি করে আসলে এই যেই ধারণা, এই ধারণাটা হচ্ছে, বা এই যেই ভাগটা 4টা পর্যায়ে করা হয়। কেমন? এটি যে খুব গুরুত্বপূর্ণ তা না, কিন্তু জেনে রাখুন, একটু ইন্টারেস্টিং লেগেছিল আমার কাছে, এই কারণে আমি বললাম আর কি। তো এখন আসুন তার পরিবার সম্পর্কে একটু জানি। তো তার বাবা ছিলেন হচ্ছেন জন শেক্সপিয়র। জন শেক্সপিয়র। এবং তার মা ছিলেন হচ্ছে ম্যারি শেক্সপিয়র। ম্যারি শেক্সপিয়র। তাহলে বাবা হচ্ছে জন শেক্সপিয়র এবং মা হচ্ছে ম্যারি শেক্সপিয়র। ঠিক আছে? এবং তার ওয়াইফ হচ্ছে অ্যানি হ্যাথাওয়ে। তো এটা একটু মনে রাখতে হবে তার ওয়াইফ সম্পর্কে। নিচে লিখি, অ্যানি হ্যাথাওয়ে। এই অ্যানি হ্যাথাওয়ে হচ্ছে তার ওয়াইফ। তার 3জন সন্তানের নাম আমরা পাই। একজন সন্তান ছিলেন হচ্ছে হ্যামনেট, একজন হচ্ছেন সুসানা হাউ, সুসানা হাউ, আরেকজন হচ্ছে জুডিথ কুইনি, জুডিথ কুইনি। ঠিক আছে? তাহলে আমরা জানলাম যে 1564 সালে 23 এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন। আচ্ছা, তার জন্ম স্থান যেটি ছিল এটি একটু মনে রাখবেন। তার জন্মস্থান হচ্ছে, ওকে, তার জন্মস্থান হচ্ছে স্ট্যানফোর্ড আপন অ্যাভন। এটা হচ্ছে ইংল্যান্ডের একটা জায়গা। সরি, স্ট্যানফোর্ড আপন অ্যাভন, এটা ইউকের একটা জায়গা। কেমন? তো এখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে? এখন তাহলে তার ব্যক্তিগত যে তথ্যসমূহ সেগুলো আমরা জানলাম, যে তিনি স্ট্যানফোর্ড অন অ্যাভনে 1564 সালে 23 এপ্রিল জন্মগ্রহণ করেন এবং 1616 সালে 23 এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। তার পুরো লাইফ ফেজটাকে বা সাহিত্যকর্মকে আমরা 4টা ফেজে ভাগ করেছি। কি করে তিনি আস্তে আস্তে ওয়ার্কশপ থেকে
পৃথিবীতে আসলেন, সেখান থেকে ডেপ থেকে উঠে হাইটে গেলেন, এই বিষয়টা। তার বাবা মা সম্পর্কে জানলাম, ওয়াইফ এবং তার যে সন্তানেরা আছে তাদের সম্পর্কে একটু আমরা ধারণা নিলাম। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই উইলিয়াম শেক্সপিয়র কিন্তু শুধু একটা নাম না, এটা আসলে ইংরেজি সাহিত্যের সেরা সাহিত্যিক যদি বলতে হয় তাহলে কিন্তু তাকেই বলতে হবে। তো তার অনেকগুলো আসলে পদবি আছে। আমরা তাকে বলতে পারি তিনি একজন প্লে রাইট। তো প্লে রাইট হিসেবেই তিনি মেইনলি পরিচিত, মানে তিনি নাট্যকার হিসেবে বেশি পরিচিত। তাছাড়াও তিনি একজন পয়েট, তিনি অনেক কবিতা লিখেছেন, এবং একজন অ্যাক্টর, তিনি তো একজন অভিনেতাও ছিলেন। তার মানে আমরা তার তিনটা পরিচয় পেলাম, তিনি একজন ইংরেজি কবি, একজন ইংরেজ নাট্যকার এবং একজন অভিনেতাও বটে। তো তাকে আমরা বলে থাকি হচ্ছে ইংরেজি ভাষার শ্রেষ্ঠ সাহিত্যিক, এবং বিশ্বের শ্রেষ্ঠ নাট্যকার যদি কাউকে বলা হয়, দ্য বেস্ট প্লে রাইট ইন দ্য ওয়ার্ল্ড, এই বিশ্বের বেস্ট প্লে রাইট বা নাট্যকার কিন্তু হচ্ছে আমাদের উইলিয়াম শেক্সপিয়র। তো তার অনেকগুলো উপাধি আছে, উপাধিগুলো আমাদেরকে একটু জানতে হবে। তিনি হচ্ছে ইংল্যান্ডের জাতীয় কবি। কেমন? তাহলে তার ডেজিগনেশনগুলো কি? তিনি হচ্ছে ন্যাশনাল পয়েট অফ ইংল্যান্ড। আমাদের ন্যাশনাল পয়েটকে কাজী নজরুল ইসলাম, একইভাবে এই ইংল্যান্ডের ন্যাশনাল পয়েট হচ্ছে উইলিয়াম শেক্সপিয়র। ঠিক আছে, 2 নম্বর তার সম্পর্কে জানবো, তাকে বলা হয় হচ্ছে কিং উইদাউট ক্রাউন, মানে মুকুটহীন সম্রাট, আমরা বাংলায় যেটাকে বলে থাকি, মানে কিং উইদাউট ক্রাউন। ওকে, তাহলে কিং উইদাউট ক্রাউন হচ্ছে তার একটা পদবি। ফাদার অফ ইংলিশ ড্রামাও তাকে বলা হয়, মানে ইংরেজি নাটক যেটা তার ফাদার অফ ড্রামা, ইংলিশ ড্রামা। ওকে, ফাদার অফ ড্রামাও বলা হয় হচ্ছে উইলিয়াম শেক্সপিয়রকে। তার আরেকটা নাম হচ্ছে চারণ কবি, এবং সেটা হচ্ছে অ্যাভন নদীর তীরে যেহেতু তার বসবাস ছিল, ওই যে বললাম স্টার্টফোর্ড আপন অ্যাভন, এই অ্যাভন হচ্ছে একটা ইংল্যান্ডের নদী। তো এই নদীর তীরে আসলে স্টার্টফোর্ড জায়গাটা, এই কারণে বলা হয় স্টার্টফোর্ড আপন অ্যাভন, মানে নদীর তীরে এই স্টার্টফোর্ড জায়গাটি। তো এই কারণে তাকে কেউ কেউ বলে থাকেন হচ্ছে তিনি হচ্ছে বার্ড অফ অ্যাভন, মানে অ্যাভনের একজন চারণ কবি আর কি, বাংলাটা অনেকটা এরকম ধরে। তিনি হচ্ছে পয়েট অফ হিউম্যান নেচার, পয়েট অফ হিউম্যান নেচার। তো এই যে পয়েট অফ হিউম্যান নেচার, এই যে পদবিটা, এই পদবিটাকে দিয়েছিলেন হচ্ছে ডক্টর স্যামুয়েল জনসন, ডক্টর স্যামুয়েল জনসন। তো ডক্টর স্যামুয়েল জনসন নিয়ে আমরা কিছুদিন পরেই একটা ভিডিও পরেই জানবো আর কি। তো তিনি কে ছিলেন তার সম্পর্কে সবকিছু আমরা জানবো, তারপর তো তাকে নিয়ে বিস্তারিত আমি বলছি না। তবে মনে রাখুন যে পয়েট অফ হিউম্যান নেচার যে পদবিটা তাকে দিয়েছিল সেটি হচ্ছে ডক্টর স্যামুয়েল জনসন। তার আরও কিছু উপাধি আছে, যেমন তাকে বলা হয় গ্রেটেস্ট ড্রামাটিস্ট আর প্লে রাইট, যেটা অলরেডি বলেছে, ফাদার অফ ড্রামাই তো তাকে বলা হয়, সুতরাং তিনি দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ প্লে রাইট। তিনি হচ্ছে ড্যাজলিং সান, দ্য ড্যাজলিং সান, মানে বলা যায় প্রজ্বলিত সূর্য। এবং এই যে দ্য ড্যাজলিং সান, এই উপাধিটি তাকে দিয়েছিলেন হচ্ছে লর্ড আলফ্রেড টেনিসন, লর্ড আলফ্রেড টেনিসন। লর্ড আলফ্রেড টেনিসন তাকে এই দ্য ড্যাজলিং সান উপাধিটি দিয়েছিলেন। তাহলে তার অনেকগুলো উপাধি পেলাম, 6টি অলরেডি, এবং আরও একটি আছে, তাকে বলা হয় হচ্ছে দ্য গ্রেটেস্ট সুপারস্টার অফ দ্য ওয়ার্ল্ড, দ্য গ্রেটেস্ট সুপারস্টার অফ দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুপারস্টার যদি কেউ থাকে বা তারকা যদি কেউ থাকে সেটি হচ্ছে আমাদের উইলিয়াম শেক্সপিয়র। তাহলে 7টি উপাধি কিন্তু পেলাম, ন্যাশনাল পয়েট অফ ইংল্যান্ড, কিং উইদাউট ক্রাউন, ফাদার অফ ইংলিশ ড্রামা, বার্ড অফ অ্যাভন, পয়েট অফ হিউম্যান নেচার, যিনি এই উপাধিটি যিনি তাকে দিয়েছিলেন তিনি হচ্ছে ডক্টর স্যামুয়েল জনসন। এবার দ্য ড্যাজলিং সান, যেটি লর্ড আলফ্রেড টেনিসন তাকে উপাধিটি দিয়েছিলেন, দ্য গ্রেটেস্ট সুপারস্টার অফ দ্য ওয়ার্ল্ড, তাকেই কিন্তু বলা হয়। তো এই যে দ্য সোয়ান অফ অ্যাভন, তার একটা নাম ছিল, তার ডাক নাম, বা বার্ড অফ অ্যাভন, তার একটা নাম হচ্ছে সোয়ান অফ অ্যাভন। তো এই উপাধিটি তাকে দিয়েছিলেন হচ্ছে বেন জনসন। কেমন? তাহলে বেন জনসন তাকে উপাধি দিন হচ্ছে সোয়ার্ড অন অ্যাভন, দ্য সোয়ান অফ অ্যাভন। ঠিক আছে, এই যে এটি দ্য সোয়ান অফ অ্যাভন, এই সোয়ান অফ অ্যাভনটি তাকে উপাধি দিয়েছিলেন হচ্ছে বেন জনসন। তো তার জন্ম তারিখ দেখলে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু মোটামুটি 16 সেঞ্চুরি এর একজন কবি বা সাহিত্যিক আমরা বলতে পারি এক কথায়, কারণ তিনি শুধু কবি না, আরও অনেকগুলো পদবি তার সাথে আছে। তো তার যে নাটকগুলো, তার নাটকগুলোর বৈশিষ্ট্য, একটা মজাদার বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে ইয়াম্বিক পেন্টামিটার্স। এখন ইয়াম্বিক পেন্টামিটার্স বিষয়টা কি আমি পূর্ববর্তী ভিডিওতেই ডিটেলস বলেছি, সুতরাং এখানে আমি আর বলতে যাচ্ছি না, পূর্ববর্তী ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন ইয়াম্বিক পেন্টামিটার্স কি।
কেমন। এবং পেশাগত জীবনে কিন্তু তিনি একটা থিয়েটারও প্রতিষ্ঠা করেছিলেন, আমাদের উইলিয়াম শেক্সপিয়র। তার থিয়েটারের নাম ছিল হচ্ছে গ্লোব থিয়েটার। তো এই গ্লোব থিয়েটার তিনি 1599 সালে তার যে বন্ধুরা আছে তাদেরকে নিয়ে প্রতিষ্ঠা করেন এই গ্লোব থিয়েটার। কেমন। তার যেই সঙ্গী সাথীরা ছিল, যেই পেশাগত অভিনেতারা ছিল, তাদের সবাইকে নিয়ে তিনি গঠন করেন হচ্ছে গ্লোব থিয়েটার। তো এই গ্লোব থিয়েটার হচ্ছে তার একটা সংগঠন বলা যায়। তো তার যে নাটক, তার নাটকে আরও একটা বৈশিষ্ট্য আছে। একটা তো বললাম ইয়াম্বিক পেন্টামিটারে রচিত, আরও একটা মজার বৈশিষ্ট্য হচ্ছে 5 অঙ্ক বিশিষ্ট। এখন 5 অঙ্ক বিশিষ্ট বলতে কি বোঝাচ্ছে, এটাকে ইংরেজিতে বলা হয় 5 অ্যাক্ট ক্লাইম্যাক্স। 5 অ্যাক্ট ক্লাইম্যাক্স, ওকে। তো এই যে 5 অ্যাক্ট ক্লাইম্যাক্স এবং এবং যেটাকে আমরা বলছি হচ্ছে ইয়াম্বিক পেন্টামিটার, এইগুলো হচ্ছে তার নাটকের বৈশিষ্ট্য। তো তার নাটকে থার্ড অ্যাক্ট বা তৃতীয় অঙ্কে ক্লাইম্যাক্সও দেখা যায়। তার মানে হচ্ছে থার্ড অ্যাক্ট ক্লাইম্যাক্সও তার নাটকে আপনি পাবেন। থার্ড অ্যাক্ট ক্লাইম্যাক্স, ঠিক আছে। তো তার পিতামাতার কিন্তু অনেকগুলো সন্তান ছিল, যেটা আমি বললাম যে তার পিতামাতা ছিলেন হচ্ছে জন শেক্সপিয়র এবং ম্যারি শেক্সপিয়র। তো এই জন শেক্সপিয়র এবং ম্যারি শেক্সপিয়রের মোটামুটি 8জন সন্তান ছিল। 8জন। তাহলে তাদের 8জন সন্তান ছিল, আমরা বলতে পারি উইলিয়াম শেক্সপিয়রের 8জন ভাই বোন ছিলেন বা সিবলিংস ছিলেন। তো তাদের ভিতরে আমাদের উইলিয়াম শেক্সপিয়র ছিলেন হচ্ছে তৃতীয়। কেমন। তৃতীয় ছিলেন উইলিয়াম শেক্সপিয়র। এবং তিনি যেই সন্তানগুলো জীবিত ছিল, এই জীবিত সন্তানগুলোর ভিতরে সব থেকে ওল্ডেস্ট ছিলেন, জীবিতদের ভিতরে। কেমন। তার মানে মোট 8জনের ভিতরে তিনি হচ্ছে তৃতীয়, এবং জীবিত যারা ছিলেন তার ভাই বোন, তাদের ভিতরে তিনি ছিলেন হচ্ছে ওল্ডেস্ট। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন শেক্সপিয়রের যে নাটকগুলোর আমরা কিছু বৈশিষ্ট্য বললাম। একটা বৈশিষ্ট্য ছিল যেগুলো হচ্ছে ইয়াম্বিক পেন্টামিটারে রচিত, এবং এটাতে আমরা দেখতে পাই হচ্ছে 5 অঙ্ক বিশিষ্ট ক্লাইম্যাক্স, বা আমরা যেটাকে বলি 5 অ্যাক্ট ক্লাইম্যাক্স। তাছাড়া থার্ড অ্যাক্ট ক্লাইম্যাক্সও তাদের দেখতে পাই। এবং তাছাড়াও তার যে নাটকগুলো আছে, এই নাটকগুলোর আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তার যে নাটকের হচ্ছে প্রোটাগনিস্ট, বা একবার আমরা বলতে পারি হচ্ছে নায়ক, কেমন, বা হিরো। এই তার নাটকের হিরোগুলো বেশিরভাগই হচ্ছে দেখা যায় নিম্ন শ্রেণীর মানুষ থাকে না, বরং তারা থাকে হচ্ছে কোনো একটা রাজা, মানে কিং থাকতে পারে, বা প্রিন্স থাকে, অথবা কোনো একটা বীর থাকতে পারে। কেমন। তেমন হচ্ছে সিভালরি কোনো একটা ক্যারেক্টার। ঠিক আছে। তো মোটামুটি 1585 থেকে 1592 এই সময়টাকে ধরা হচ্ছে যে শেক্সপিয়রের জীবনে হচ্ছে যে অভিনেতা এবং নাট্যকার, এই অভিনেতা এবং নাট্যকারের যেই মানে বীজটা তার ভিতরে বপন হয়েছিল, বা যেটা আমরা দেখতে পাই, এটা এই সময়টাতেই আসলে ব্যাপিত হয়েছিল। এবং এই কারণে এই সময়টাকে তার জীবনের বলা হয় স্বর্ণযুগ, বা আমরা বলতে পারি যে তিনি অভিনেতা এবং নাট্যকার হিসেবে যে ব্যাপক খ্যাতি লাভ করেন এই সময়টার জন্য আসলে, মানে 1585 থেকে 1590। তো উইলিয়াম শেক্সপিয়রের যে সাহিত্য জীবন, এই সাহিত্য জীবন মোটামুটি 26 বছরের আমরা ধরি। তো এই 26 বছর কোনটা, একটা হচ্ছে 1590 একদিকে, অন্যদিকে হচ্ছে 1616। এই যে 26টা বছর, এই 26টা বছরই আসলে ধরা হয় যে তার যে সাহিত্য জীবন, তার সাহিত্য জীবনের হচ্ছে বিস্তৃতি। তো আরো কিছু আমরা জানবো তার নাটকের বৈশিষ্ট্য। যেমন তার নাটকগুলোতে দেখবেন প্রায় হচ্ছে যে ট্র্যাজেডিগুলো থাকে, ট্র্যাজেডিগুলোতে হচ্ছে নায়ক এবং নায়ক প্লাস নায়িকা দুজনেই মৃত্যুর মুখে পতিত হয়। এখন ওই যে আমরা যারা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আমরা উপন্যাসগুলো পড়েছি বা গল্পগুলো পড়েছি, সেখানে দেখবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কেন জানি না খুব ফেভারিট তার যে নায়কগুলো থাকে বা কোনো ক্যারেক্টার থাকে, যারা কোনো কারণে কোনো একটা রোগের শোকে মারা যায়, কোনো ইনফেকশন হয়ে, কোনো টিউবারক্লোসিস হয়ে, বা যক্ষা হয়ে, বা অন্য কোনো রোগ হয়ে। আরেকটা দেখা যায় যে উকিল বা ওকালতি যে পেশা, এটা বা অ্যাডভোকেট, এই বিষয়টা হচ্ছে শরৎচন্দ্রের নাটকের ভিতরে অনেক, মানে উপন্যাসগুলোর ভিতরে অনেক বেশি দেখা যায়। তো এরকমই আমাদের শেক্সপিয়রের নাটকগুলোতে দেখবেন যে নায়ক নায়িকা আছে, যে ট্র্যাজেডি নাটকগুলো আছে মেইনলি, এগুলোতে হচ্ছে দুজনেই দেখা যায় মৃত্যুর মুখে চলে যায়। তো তার যে কমেডি নাটকগুলো ছিল, কমেডি নাটকগুলোর প্রধান যে বৈশিষ্ট্য আমি পাবেন সেটা হচ্ছে প্রেম, তারপরে হচ্ছে মানে ফার্স্ট কি বলে লাভ অন ফার্স্ট সাইট, যেটাকে আমরা বলি, মানে প্রথম দর্শনে প্রেম। এই বিষয়গুলো কিন্তু তার কমেডি নাটকগুলোতে আপনারা পাবেন। ঠিক আছে, মানে প্রেম, প্রথম দর্শনে প্রেম, বা লাভ এট ফার্স্ট সাইট, এই বিষয়গুলো হচ্ছে তার কমেডি নাটকে মেইন হচ্ছে উপজীব্য। এবং তার যেই ট্র্যাজেডিগুলো আছে, এই ট্র্যাজেডিগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে, একটা বৈশিষ্ট্য নায়ক নায়িকা দুইটাই হচ্ছে মৃত্যুমুখে পতিত হয়। তো তার ট্র্যাজেডিগুলোর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে তার ট্র্যাজেডিগুলোতে যেই আহ, আহ, নায়ক নায়িকা আছে, বা যারা মানে ক্যারেক্টারগুলো আছে, ক্যারেক্টারের ভিতরে একটা একদম শেষের দিকে একটা
কি বলে জাস্টিস প্রতিষ্ঠিত হয়, তার মানে পুণ্যবানরা পুরস্কার পায় এবং পাপীরা যারা তারা হচ্ছে শাস্তি পায়। তো এই বিষয়টাকে বলা হয়ে থাকে পোয়েটিক জাস্টিস। তো এই পোয়েটিক জাস্টিস কিন্তু তার ট্র্যাজেডির অন্যতম একটা গুণ, ঠিক আছে। তো তার নাটকের আরেকটা গুণ হচ্ছে তার যে নাটকগুলো আছে, আমরা জানি যে অ্যারিস্টটল হচ্ছে 3 ইউনিটের কথা বলেছে নাটকে। এই 3 ইউনিটস কি কি? 3 ইউনিটিস, এটা কিন্তু বলেছেন হচ্ছে অ্যারিস্টটল, নট শেক্সপিয়ার। কি কি? যেটাকে আমরা বলি হচ্ছে ইউনিটি অফ প্লেস। আচ্ছা, আমি ইউনিটি আমি শুধুমাত্র লিখি ইউনিটি অফ প্লেস, ইউনিটি অফ টাইম অ্যান্ড ইউনিটি অফ অ্যাকশন। এই যে 3টি ইউনিটি, এই 3টি ইউনিটির কথা হচ্ছে আমাদের অ্যারিস্টটল তা বলেছিলেন যে এই 3টি বিষয় হচ্ছে আমাদের একটা সার্থক নাটকের ভিতরে থাকবে। কিন্তু শেক্সপিয়র যেই তার নাটকগুলো আছে, শেক্সপিয়রের নাটকগুলোতে আসলে এই 3টি ইউনিটি আপনি পাবেন না। মোটামুটি অনেক সুন্দরভাবে শেষ হয় কিন্তু একটু গোজামিল টাইপের রয়েছে। ওই যে যেই ক্রাইটেরিয়া 3টা ইউনিটি, এই 3টা ইউনিটি কিন্তু তার নাটকগুলো মানবে না, ঠিক আছে। এখন আসুন শেক্সপিয়র সম্পর্কে অনেক কিছু তাহলে আমরা জানলাম, তার জন্ম তারিখ, তার মৃত্যু তারিখ, তার জীবন প্রবাহ, তারপরে তার উপাধিগুলো এবং তার নাটকগুলো যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো জানলাম। যেমন তার ট্র্যাজেডির বৈশিষ্ট্য হচ্ছে নায়ক নায়িকা দুইজনের মৃত্যুমুখে পতিত হয়। আর তার কমেডি যেগুলো আছে সেগুলোতে হচ্ছে প্রেম, প্রথম দর্শনে প্রেম, মানে লাভ এট ফার্স্ট সাইট, এই বিষয়গুলো আছে। তার ট্র্যাজেডিতে পোয়েটিক জাস্টিস প্রতিষ্ঠিত হয় এবং অ্যারিস্টটল যে 3টা ইউনিটির কথা বলেছেন, এই 3টা ইউনিটি কিন্তু তার নাটকে আসলে সচরাচর দেখা যায় না, ঠিক আছে। তাহলে এইটা যদি হয়ে যায় তাহলে এখন আমরা উইলিয়াম শেক্সপিয়রের যে সাহিত্যকর্ম আছে তার সাহিত্যকর্ম নিয়ে আমরা একটু জানি। তো উইলিয়াম শেক্সপিয়রের সাহিত্যকর্ম বলতে মেইনলি আমরা বুঝে থাকি হচ্ছে তার নাটক, মানে তার প্লেগুলো আসলে বেশি বিখ্যাত। তাছাড়াও তার কিছু সনেট আছে, প্রায় 154টি সনেট। তারপরে তার কিছু পোয়েমও আছে। তো সনেটগুলো নিয়ে আমরা বিস্তারিত না জানলেও একটা সনেট নিয়ে আমরা জানবো আর কি। তাছাড়াও আমরা একটা কবিতা নিয়ে জানবো এবং তার যেই নাটকগুলো আছে, নাটকগুলোর ভিতরে বিখ্যাত যেগুলো আছে সেগুলো ক্যারেক্টার এবং সংক্ষিপ্ত আকারে আমরা যে সারসংক্ষেপ যেটাকে বলি এটা আমরা জানবো, ঠিক আছে। তো প্রথমে আসুন সনেট। আচ্ছা, তো উইলিয়াম শেক্সপিয়র আসলে আমাদের ইংরেজিতে বলা যায় সনেটের প্রবর্তক। সনেটের প্রবর্তকই তিনি। আর সনেট কি, এটি আমি লিটারারি টার্মস ভিডিওতে বলেছি, আপনারা চাইলে এই জায়গাটাতে ক্লিক করে দেখে নিতে পারেন, ঠিক আছে। আই বাটনে আমি দিয়ে দিচ্ছি বা সাজেশনে দিয়ে দিচ্ছি। তো তিনি মোট 154টি সনেট রচনা করেছেন, মোট 154টি। তো এই 154টি সনেটের ভিতরে তার যে বন্ধু হেনরি রিডসলে, তো হেনরি রিডসলে যিনি হচ্ছে আর্ল অফ সাউদাম্পটন, তাকেই মোট হচ্ছে 154টির ভিতরে প্রথম যে 126টি তাকে উৎসর্গ করে লিখেছেন। কাকে উৎসর্গ করে? তিনি হচ্ছে তার বন্ধু হেনরি রিডসলে, তিনি হচ্ছেন আর্ল অফ সাউদাম্পটন, ঠিক আছে। তাহলে 154টি সনেট লিখেছেন, যার ভিতরে 126টি তার হচ্ছে বন্ধুকে নিয়ে লেখা, এবং বাকি যেই 127 থেকে 154, মানে বাকি যেইগুলো আছে 127 থেকে 154 পর্যন্ত, এই সনেটগুলো তিনি একজন লেডিকে উদ্দেশ্য করে রচনা করেছেন, যাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ডার্ক লেডি, মানে কৃষ্ণ একজন রমণী, তাকে উদ্দেশ্য করে লিখেছেন। তাহলে তার সনেটগুলো নিয়ে মোটামুটি ইতি জানলে হবে। তো অন্তমিলটা জানতে পারেন। তার সনেটের যে অন্তমিল সেটা হচ্ছে অ্যাবাভ সিডি এফ জিজি, মানে অ্যাবাভ সিডি ইএফ জিজি, এটা হচ্ছে তার সনেটের অন্তমিল মেইনলি আমরা পেয়ে থাকি। তো তার সনেটগুলো নিয়ে মোটামুটি এগুলো জানলেই আমাদের হবে। এখন আসি তার যে পোয়েম। তো শেক্সপিয়রের আসলে অনেকগুলো পোয়েম আছে। তো মেইনলি আমরা যেগুলো জানবো, আমরা দুইটা জিনিস, একটা হচ্ছে আন্ডার দ্য গ্রিন ট্রি এবং আরেকটা নিয়ে আমরা জানবো, এবং বাকিগুলো আসলে আমাদের জানা প্রয়োজন নেই, কিন্তু নাম আমাদের জানা লাগবে। তাহলে পোয়েমগুলো কি কি আছে? একটা আছে আ লাভার্স কমপ্লেইন্ট। এই লাভার্স কমপ্লেইন্ট তার একটা কবিতা। 2 নম্বরে হচ্ছে দ্য পেশনেট পিলগ্রিম, এই দুইটা। তারপরে 3 নম্বরে যেটা জানবো সেটা হচ্ছে দ্য ফিনিক্স অ্যান্ড দ্য টার্টেল, এটা তার আরেকটা কবিতা। তারপরে হচ্ছে আন্ডার দ্য গ্রিন ট্রি, এটা নিয়ে আমরা মেইনলি আজকে জানবো, একটু গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেকগুলো প্রশ্ন এসে থাকে। উল্টা লিখে ফেললাম, আন্ডার দ্য গ্রিনউড ট্রি। এবং তাছাড়াও তার দুইটা ন্যারেটিভ পোয়েম আছে, 5 এবং 6। এই দুইটা ন্যারেটিভ পোয়েম দুটা কি? আচ্ছা, এই ন্যারেটিভ পোয়েম দুটার একটি হচ্ছে ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, এবং আরেকটা আছে যেটাকে আমরা বলে থাকি দ্য রেপ অফ লুক্রি। তো
তো এই মোটামুটি যেই 6টা পোয়েম, এই 6টা পোয়েম হচ্ছে তার মানে বিখ্যাত আর কি, এগুলো নিয়ে আমাদের জানতে হবে নামগুলো অ্যাটলিস্ট। আর আন্ডার দ্য গ্রিন ট্রি যেটা আছে এটা নিয়ে আমি ডিটেলস বলবো, কারণ এখান থেকে সামারি বা অন্য টাইপের প্রশ্নগুলো আমাদের এসে থাকে প্রায়। তাহলে আ লাভার্স কমপ্লেইন্ট, দ্য পেশনেট পিলগ্রিম, দ্য ফিনিক্স অ্যান্ড দ্য টার্টল, আন্ডার দ্য গ্রিন ট্রি, আর দুটো ন্যারেটিভ পোয়েম, ভিনাস অ্যান্ড অ্যাডোনিস, আর হচ্ছে দ্য রেপ অফ লুক্রি। এইগুলো হচ্ছে আমাদের শেক্সপিয়রের হচ্ছে পোয়েম। আচ্ছা, তো তার প্লে যেগুলো আছে মানে শেক্সপিয়রের যে নাটকগুলো আছে এই নাটকগুলোকে মেইনলি আমরা 4টা ভাগে ভাগ করি। তো তার নাটকগুলো যে 4টা ভাগে ভাগ করি তার একটি হচ্ছে ট্র্যাজেডি, কেমন? তো তার ট্র্যাজেডির সংখ্যা মোটামুটি 12টা। একটা হচ্ছে কমেডি, তার কমেডি নাটকের সংখ্যা মোটামুটি 15টা। আর এই ট্র্যাজেডি এবং কমেডি মিক্স একটা আছে নতুন, সেটাকে আমরা বলি ট্রাজি কমেডি। ট্রাজি কমেডি, তার ট্রাজি কমেডির সংখ্যা মোটামুটি 5টা, ঠিক আছে? এবং তাছাড়াও তার হিস্টোরিক্যাল কিছু প্লে আছে, হিস্টোরিক্যাল নাটক, তার হিস্টোরিক্যাল প্লে সংখ্যা মোটামুটি হচ্ছে 10টা। তো এই যে 12টি ট্র্যাজেডি, 15টি কমেডি, ট্র্যাজি কমেডি 5টা এবং হিস্টোরিক্যাল প্লে 10টা, এইগুলো হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের শেক্সপিয়রের যে নাটকগুলো আছে সেগুলো, কেমন? এখন এই যে যে নাটকগুলো আছে এই নাটকগুলো আমরা কি করে মনে রাখতে পারি সেটা একটু জানবো আমরা। তো শেক্সপিয়রের যেই ট্র্যাজেডিগুলো আছে এই ট্র্যাজেডিগুলোকে আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি বা একটা লাইন দিয়ে, যে জুলিয়াস অ্যান্টনি টিমন টিটাস টয়লাসকে, মানে জুলিয়াস অ্যান্টনি একজনের নাম, ঠিক আছে? তাহলে একজনের নাম হচ্ছে জুলিয়াস অ্যান্টনি, এটা শুধুমাত্র একজনের নাম। তাহলে একজনের নাম কি? জুলিয়াস অ্যান্টনি। এই জুলিয়াস অ্যান্টনি কি করলো? জুলিয়াস অ্যান্টনি টিমন টিটাস টয়লাস এই তিনজনকে রোমের কিং হ্যামলেটের ক্লোজে নিয়ে গেল, ঠিক আছে? রোম মানে হচ্ছে ওই যে ইটালি, রোমের কথা আমি বুঝিয়েছি কেমন। তো এটা আমরা না লিখে শুধুমাত্র আর ও এম লিখেছি। তো এটি হচ্ছে এই রোমের যে কিং ছিল, এই কিং হ্যামলেট তার ক্লোজে নিয়ে গেল। মানে এর থেকে আমরা জুলিয়াস দিয়ে মনে রাখতে পারি এটা হচ্ছে জুলিয়াস সিজার, যেটা একটা ট্র্যাজেডি। তারপরে অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা, অ্যান্টনি দিয়ে টিমন টিটাস টয়লাস, ওকে? এই তিনটাতে তিনটা মনে রাখবো, টিমন অফ অ্যাথেন্স, টাইটাস টাইটাস অ্যান্ডোনিকাস, আর হচ্ছে টয়লাস অ্যান্ড ক্রেসিডা। আর রোম দিয়ে আমরা আর ও এম দিয়ে তিনটা মনে রাখবো, খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই বিখ্যাত তিনটা ট্র্যাজেডি। একটা হচ্ছে রোমিও জুলিয়েট, ওথেলো, আর একটা হচ্ছে ম্যাকবেথ। আর এই কিং দিয়ে মনে রাখতে পারি হচ্ছে কিং লেয়ার। হ্যামলেট দিয়ে মনে রাখবো হচ্ছে হ্যামলেট। এবং ক্লোজ যেটা, এই ক্লোজ দিয়ে আমরা দুটো জিনিস মনে রাখতে পারি, একটা হচ্ছে সিম্বেলাইন আর একটা হচ্ছে কোরিওলেনাস, ওকে? তাহলে এই যে 12টির কথা বললাম এই 12টি হচ্ছে শেক্সপিয়রের ট্র্যাজেডি। এখন কমেডিগুলো একইভাবে আমরা একটা টিক দিয়ে মনে রাখতে পারি, সেটা হচ্ছে এটিএম কার্ড লস্ট। তো এখানে এ দিয়ে আমরা কয়েকটা মনে রাখবো। এ দিয়ে হচ্ছে আমাদের অ্যাজ ইউ লাইক ইট, ওকে? এ দিয়ে হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, মিডসামার নাইটস ড্রিম, অল সোল দ্যাট ইন সোল। এই তিনটে কিন্তু খুবই বিখ্যাত তিনটা কমেডি, ওকে? আর টি দিয়ে আমরা অনেকগুলো মনে রাখতে পারি। টি দিয়ে আমরা মনে রাখতে পারি দ্য টেম্পেস্ট, টোপ নাইট, দ্য ট্যামিং অফ দ্য শ্রেউ, দ্য টু জেন্টলম্যান অফ ভেরোনা, দ্য উইন্টার্স টেল, পেরিকলস, প্রিন্স অফ টায়ার। এই টায়ারের টি দিয়ে এটা মনে রাখতে পারেন, কেমন? আর এম দিয়ে আমরা মনে রাখবো মার্চেন্ট অফ ভেনিস, খুবই বিখ্যাত একটা কমেডি, এটা আমি নিজেও পড়েছি, অনেকে হয়তো পড়েছেন। মেজা ফর মেজা, মেরি ওয়াইফস অফ উইন্ডসর, আর মাস্টার অ্যাবাউট নাথিং, কেমন? এইগুলো হচ্ছে আমরা এম দিয়ে মনে রাখবো। আর কার্ডটা দিয়ে মনে রাখতে পারি কমেডি অফ হিরোস, এবং লস্ট দিয়ে হচ্ছে লাভার্স লেবার লস্ট। তো এই যেই 15টি কমেডির কথা বললাম, এই 15টি হচ্ছে আমাদের শেক্সপিয়রের কমেডি। এখন এই কমেডিগুলোর ভিতরে সবগুলো কিন্তু পিওর কমেডি না, 5টা আছে যার ভিতরে ট্র্যাজেডি এবং কমেডি দুইটারই বৈশিষ্ট্য পাওয়া যায়। যেহেতু দুইটা এন্টিটি আছে, ট্র্যাজেডি এবং কমেডি, এই কারণে এই 5টিকে আমরা বলে থাকি ট্র্যাজি কমেডি। এটা হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস, মেজার ফর মেজার, অল সোল দ্যাট ইনসল, সিম্বেলাইন, আর দ্য উইন্টার্স টেল। এই যে 5টা, এই 5টা হচ্ছে আমাদের ট্র্যাজি কমেডি। তারপর হিস্টোরিক্যাল প্লেস, হিস্টোরিক্যাল প্লেসগুলো মনে রাখা অনেকই সোজা। আমাদের হেনরি যিনি আছেন, এই হেনরি দিয়েই আমরা অনেকগুলো মনে রাখতে পারবো। হেনরি 4-এর যে প্লে, এই প্লে দুইটা পার্টে বিভক্ত, একটা পার্ট 1 পার্ট 2, হেনরি 5, হেনরি 6-এর 3টা পার্ট, হেনরি 8, আর সেই সাথে রিচার্ডের 2 আর 3, আর কিং জন। এই যেই 10টি আছে এই 10টি হচ্ছে হিস্টোরিক্যাল প্লে, ওকে? তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কতগুলো কমেডি, ট্র্যাজেডি, ট্র্যাজি কমেডি এবং সেই সাথে হচ্ছে আমাদের হিস্টোরিক্যাল প্লেস আছে। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আমাদের উইলিয়াম শেক্সপিয়রের কিন্তু অনেকগুলো সমালোচক ছিল। এই সমালোচকদের অল্প একটু জানা দরকার যে কে কে ছিল যারা হচ্ছে আমাদের আলোচক বা সমালোচক ছিল হচ্ছে আমাদের উইলিয়াম শেক্সপিয়রের, বা আমরা বলি ক্রিটিক্স অফ উইলিয়াম শেক্সপিয়র। তো কারা এনারা? অনেকে আছে, কয়েকজনকে আপনি মনে রাখতে পারেন। ডক্টর স্যামুয়েল জনসন, ওকে? তারপর আর কে আছে? উইলিয়াম ওরসোর্থ, আর কে আছে? আমাদের এস.টি. কলেরিস, তারপরে আমাদের জন ড্রাইডেন,
তারপরে আমাদের জন মিল্টন, তারপরে আমাদের থমাস মোর, তারপরে জেবি শ, উইলিয়াম হ্যাজলিট, সরি উইলিয়াম হ্যাজলিট, তারপরে বেন জনসন, আলেকজান্ডার পোপ, তারপরে আমাদের এসি ব্রাডলি, টিএস এলিয়ট। এই যে 12 জনের কথা বললাম, এই 12 জনের নামই আমরা মেইনলি পাই। ইনারা হচ্ছে আমাদের শেক্সপিয়রের ক্রিটিক্স ছিলেন। তাহলে আমরা মনে রাখবো ডক্টর স্যামুয়েল জনসন, উইলিয়াম ওটসওয়ার্থ, এস.টি. কলেরিজ, জন ড্রাইডেন, জন মিল্টন, থমাস মোর, জেবি শ, উইলিয়াম হ্যাজলিট, বেন জনসন, আলেকজান্ডার পোপ, এসি ব্রাডলি এবং টিএস এলিয়ট। ইনারা ছিলেন হচ্ছে আমাদের উইলিয়াম শেক্সপিয়রের ক্রিটিক্স। এবার আসুন আমরা শেক্সপিয়রের যে বিখ্যাত রচনাগুলো, যে সাহিত্যকর্মগুলো, সেগুলো নিয়ে জানি। তো প্রথমে আসুন হ্যামলেট। তো হ্যামলেট খুবই জনপ্রিয় একটি ট্র্যাজেডি আমাদের উইলিয়াম শেক্সপিয়রের, এবং এটি কিন্তু উইলিয়াম শেক্সপিয়রের সর্ববৃহৎ এবং জনপ্রিয় একটি রিভেঞ্জ ট্র্যাজেডি। ওকে, এটা কিন্তু একটা রিভেঞ্জ ট্র্যাজেডি, ঠিক আছে? তাহলে এই যে হ্যামলেট হচ্ছে উইলিয়াম শেক্সপিয়রের একটি সর্ববৃহৎ রিভেঞ্জ ট্র্যাজেডি, এবং এই নাটকটি যদি পূর্ণ নাম দেখি তাহলে পূর্ণ নাম হয় হচ্ছে দ্য ট্র্যাজেডি অফ হ্যামলেট, প্রিন্স অফ ডেনমার্ক। ওকে, এটি হচ্ছে এই যে ট্র্যাজেডি, এই ট্র্যাজেডিটার হচ্ছে পূর্ণ নাম। তো এই যদি বিষয়বস্তুর কথা বলি তাহলে এর বিষয়বস্তু হচ্ছে আমাদের পিতার মৃত্যুর যে প্রতিশোধ, এই প্রতিশোধ পরায়ণতাই হচ্ছে এই নাটকের প্রধান বিষয়বস্তু। আর যদি থিমের কথা বলি তাহলে যদি বলি আমরা এই হ্যামলেটের, তাহলে তারা মিস্ট্রিয়াস ডেথ, মানে তার যে বাবা, আমাদের যে নায়ক মানে প্রোটাগনিস্ট হ্যামলেট, তার বাবার যে মিস্টেরিয়াস একটা ডেথ হয়েছিল, এবং রিটোরিক অ্যান্ড পাওয়ার, এবং ক্ষমতার যে লোভ, এই বিষয়টা হচ্ছে এখানে বলা হয়েছে। তো থিম হচ্ছে মিস্টেরিয়াস ডেথ, রিটোরিক অ্যান্ড পাওয়ার, মানে হ্যামলেটের পিতাকে যেভাবে মারা হয়েছিল সেই বিশ্বাসঘাতকতা, ক্ষমতার লোভে, এবং এটা যে রিভেঞ্জ, এটা নিয়ে আসলে আমাদের হ্যামলেট যে নাটকটি এটি করে উঠেছে। এখন আমরা মেইন ক্যারেক্টার্সগুলোর দিকে যদি তাকাই, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। মেইন ক্যারেক্টার্স 1 নম্বরই বলতে হচ্ছে আমাদের কিং হ্যামলেট। এই কিং হ্যামলেট হচ্ছে ডেনমার্কের রাজা। কেমন? তার মানে তৎকালীন যে ডেনমার্ক, এই ডেনমার্কের রাজা ছিলেন হচ্ছে কিং হ্যামলেট, এবং এই কিং হ্যামলেটেরই যিনি পুত্র বা যিনি প্রোটাগনিস্ট আমাদের এই হ্যামলেট নাটকের, তিনি হচ্ছে প্রিন্স হ্যামলেট। এই প্রিন্স হ্যামলেট হচ্ছে কিং হ্যামলেটের তাহলে পুত্র, এবং ইনি হচ্ছে আমাদের সেন্ট্রাল ক্যারেক্টার, বা আমরা বলতে পারি ইনি হচ্ছে আমাদের এই নাটকের প্রোটাগনিস্ট। এবং ইনি কিন্তু জার্মানির যে উটেনবার্গ বিশ্ববিদ্যালয়, এই উটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, ঠিক আছে? আর তারপরে আসুন গার্ট্রুড। কোথায় লিখি? আচ্ছা, এখানে লিখি গার্ট্রুড। এই গার্ট্রুড হচ্ছে আমাদের কিং হ্যামলেটের যিনি স্ত্রী, আর প্রিন্স হ্যামলেটের হচ্ছে মা, ঠিক আছে? এবং এই যেই নাটকটি বা ট্র্যাজেডিটি, এই ট্র্যাজেডির যে নায়িকা তিনি হচ্ছেন ওফেলিয়া। ওফেলিয়া হচ্ছে আমাদের প্রিন্স হ্যামলেটের প্রেমিকা, ঠিক আছে? এবং একজন আছে হচ্ছে ক্লডিয়াস। এই ক্লডিয়াস হচ্ছে অ্যান্টাগনিস্ট এই নাটকের, এবং ইনি সম্পর্কে হচ্ছে আমাদের কিং হ্যামলেটের ভাই এবং প্রিন্স হ্যামলেটের চাচা, যিনি এই প্রিন্স হ্যামলেটের যে বাবা মানে কিং হ্যামলেট, তাকে হত্যা করেন এবং পরবর্তীতে রাজার পদে অধিষ্ঠিত হন। ওকে, তো আরও কিছু ক্যারেক্টার আছে মাইনর, কয়েকটা নাম আমরা মনে রাখতে পারি, যেমন হচ্ছে পোলোনিয়াস আছে 6, মনে রাখতে পারেন পোলোনিয়াস। এই পোলোনিয়াস হচ্ছে আমাদের যে ক্লডিয়াস, এই ক্লডিয়াসের হচ্ছে উপদেষ্টা ছিল, মানে প্রিন্স হ্যামলেটের যিনি চাচা, এই চাচার হচ্ছে উপদেষ্টা ছিল, এবং ওফেলিয়া এবং লাইটেস এর বাবা, মানে যে নায়িকা, এই নায়িকার বাবাও বটে এই পোলোনিয়াস, ঠিক আছে? এবং আরেকজন ছিলেন হোরাশিও হচ্ছে আমাদের যে প্রিন্স হ্যামলেট, এই প্রিন্স হ্যামলেটের হচ্ছে বন্ধু হোরাশিও। তাহলে অনেকগুলো ক্যারেক্টার পেলাম, কিং হ্যামলেট, তার পুত্র প্রিন্স হ্যামলেট এবং তার স্ত্রী গার্ট্রুড, আর এই প্রিন্স হ্যামলেটের প্রেমিকা হচ্ছে ওফেলিয়া, যিনি পোলোনিয়াসের কন্যা, এবং ক্লডিয়াস, যিনি হচ্ছে আমাদের প্রিন্স হ্যামলেটের চাচা, আর হোরাশিও আছেন, যিনি হচ্ছে আমাদের প্রিন্স হ্যামলেটের বন্ধু। এখন কাহিনী হচ্ছে
ডেনমার্কের যে সাম্রাজ্য, এই সাম্রাজ্যের পটভূমিতে রচিত, মানে যুবরাজ হ্যামলেট এবং তার চাচা ক্লডিয়াসের বিরুদ্ধে যেই প্রতিশোধ স্পৃহা, এটাকে কেন্দ্র করে আসলে আবর্তিত হয়েছে কিভাবে সিংহাসন দখল হয়, কিভাবে হ্যামলেটের পিতাকে ক্লডিয়াস হত্যা করে, এবং হত্যার পরে হ্যামলেটের জন্মদাত্রী মা মানে গার্ট্রুড তাকে বিয়ে করেছিল কিন্তু তার চাচা। ওকে, তো প্রিন্স হ্যামলেট সেই সময় হচ্ছে আমাদের জার্মানির উটেনবার্গে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন, এবং সেখানেই তিনি তার বাবার মৃত্যুর খবর জানতে পান। কিন্তু তার কাছে অনেক রহস্যের মনে হয়েছিল যে সুস্থ সবল একটা মানুষকে আমি দেখেছি, এটা কি করে মরে গেল আর কি। তো এক রাতে এই হ্যামলেটের যিনি পিতা, মানে কিং হ্যামলেট, এই কিং হ্যামলেট প্রেতাত্মা বা ঘোস্ট হিসেবে আমাদের প্রিন্স হ্যামলেটের কাছে আবির্ভূত হয় এবং তাকে বলে যে তোমার চাচা আমাকে হত্যা করেছে এবং কানের মাঝে বিষ ঢেলে আমাকে হত্যা করেছিল, এবং তাকে বলে যে তুমি বাবা আমার মৃত্যুর প্রতিশোধ নাও। তো হ্যামলেট এটা শুনে হচ্ছে প্রতিশোধ পরায়ণ ওঠে, এবং তার যেই বন্ধু হোরাসিও তাকে ডেনমার্কে এনে ওই ভূতকে দেখায়, এবং এতে হ্যামলেট মায়ের প্রতি বিরক্ত হয় যে আমার মা, আমার নিজের জন্মদাত্রী মা, তিনি কিনা আমার পিতার সাথে বিশ্বাসঘাতকতা করে আমার চাচাকে বিয়ে করেছে, এখনও রানীর পদে অধিষ্ঠিত আছেন। তো এই তার মাতাকে দেখে কিন্তু হ্যামলেট একটা উক্তি করেছিল, যেটা অনেক 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 শুনেছেন আপনারা, ফেইলটি দ্য নেম ইজ অ ম্যান, মানে চাতুরি তোমার অপর নামই হচ্ছে নারী। ঠিক আছে, তো হ্যামলেট প্রতিশোধ গ্রহণে তৎপর হয়, কিন্তু ক্লডিয়াসের অপরাধ সম্পর্কে নিশ্চিত না জেনে তো আসলে প্রতিশোধ নেওয়া যায় না। এই কারণে তিনি হ্যামলেট পাগলের অভিনয় করেন, এবং পাগলের অভিনয়ের মাধ্যমে চাচা যে ক্লোডিয়াস, এই ক্লোডিয়াসকে অনেক পর্যবেক্ষণ করেন, এবং পর্যবেক্ষণ করে আলটিমেটলি নিশ্চিত হন যে হ্যাঁ, এই চাচাই হচ্ছে আমার বাবার হত্যাকারী। তো এটা নিশ্চিত হওয়ার পরে হোরাসিও সহতায় দ্য মার্ডার অফ গঞ্জ এই শিরোনামে একটা নাটক তিনি হচ্ছে আয়োজন করেন, এবং এই নাটকের যেই কাহিনী ছিল, এই কাহিনীটা হচ্ছে প্রিন্স হ্যামলেটের যিনি পিতা মানে কিং হ্যামলেট, তার যে হত্যা সেই ঘটনার সাথে মিল ছিল। ওকে, তো এটি তার সামনে ক্লডিয়াসের সামনে উপস্থিত করে তার যে মানসিক অবস্থা, এই মানসিক অবস্থা তিনি দেখতে চাচ্ছেন, এবং আলটিমেটলি তিনি আসলে সফল হন, এবং তিনি মানে নিশ্চিত হন যে হ্যাঁ, আমার চাচাই আমার বাবাকে মেরেছে। তো হ্যামলেট তার বিশ্বস্ত বন্ধুকে বলে যে দেয়ার ইজ এ ডিভিনিটি দ্যাট শেপস আওয়ার ইন, মানে ভাগ্যই সকলকে চূড়ান্ত পরিণতির দিকে ঠেলে দেয়, অর্থাৎ মানে ঈশ্বর বলে যদি কেউ একজন আছে যার নিয়ন্ত্রণে সবকিছু থাকে, সেটি হচ্ছে আমাদের ভাগ্য নির্ধারণ করে দেয়। এই বিষয়টি তিনি যে প্রতিশোধ যখন নেবেন তখন তার বন্ধুকে বলছিলেন আর কি, এবং এটি অনেক গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্রবাদ। তাহলে দুইটা কথা বলেছি, একটা হচ্ছে ফেইলটি দ্য নেম ইজ ওম্যান, আর একটা হচ্ছে দেয়ার ইজ এ ডিভিনিটি দ্যাট শেপস আওয়ার এন্ডস। ওকে, কিন্তু সে প্রতিশোধ গ্রহণে আলটিমেটলি কালক্ষেপণ করতে থাকে, এবং ইতিমধ্যে পোলোনিয়াস যিনি আছে রাজার সাথে ষড়যন্ত্র করে হ্যামলেটকে ইংল্যান্ডে হত্যা করতে চায়, এবং সবশেষে দেখা যায় ওফেলিয়া মানে আমাদের প্রিন্স হ্যামলেটের যিনি প্রেমিকা, ইনি পানিতে ডুবে, তারপরে হ্যামলেটের মা গার্ট্রুড বিষ পানে, এবং ক্লডিয়াস হ্যামলেটের হাতে, এবং হ্যামলেট তার প্রিয়তম ওফেলিয়ার ভাই লাইটসের হাতে মৃত্যুবরণ করেন, এবং এইভাবেই একটা আলটিমেট ট্র্যাজেডির জন্ম হয়। ওকে, তো এটি হচ্ছে আমাদের হ্যামলেট নাটকের যাবতীয় বিষয়াদি। তো হ্যামলেট শব্দটার অর্থ কি জানেন? হ্যামলেট মানে হচ্ছে একটা ছোট্ট গ্রাম। ওকে, এটা একটু মনে রাখবেন, হ্যামলেট মানে হচ্ছে একটা ছোট গ্রাম। তাহলে কাহিনীটা মোটামুটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন কয়েকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে ফ্রেইলটি দ্য নেম ইজ ও ম্যান, দ্য নেম ইজ ও ম্যান, এটা একটা উক্তি। আর একটা হচ্ছে দেয়ার ইজ আ ডিভিনিটি দ্যাট শেপস আওয়ার এন্ড, মানে ঈশ্বর একজন আছেন যিনি আমাদের সর্বশেষ বা চূড়ান্ত পরিণতি যেটা নির্ধারণ করে দেয়। ওকে, এই দুইটা উক্তি হচ্ছে আমাদের প্রিন্স হ্যামলেটের উক্তি। ওকে, একটু মনে রাখবেন, এখান থেকে প্রশ্ন আসে কেমন। আর হ্যামলেট তার তার চাচার সামনে মানে ক্লডিয়াসের সামনে তার বাবার মৃত্যুর যেই কাহিনী, এই কাহিনী নিয়েই যেই নাটকটি উপস্থাপন করেন, তাই সেই নামটা একটু মনে রাখবেন। এই নাটকটির নাম ছিল হচ্ছে দ্য মার্ডার অফ গোনজাগো, দ্য মার্ডার অফ গোনজাগো। ওকে, এটা একটু মনে রাখবেন। তো এটাই মোটামুটি হচ্ছে আমাদের হ্যামলেট নিয়ে। তারপরে আসি আমরা কিং লেয়ার। তো কিং লেয়ারও তার জনপ্রিয় একটি নাটক, এবং এটিও আসলে একটা বিখ্যাত ট্র্যাজেডি। তো এই নাটকের যে মূল বস্তু সেটি হচ্ছে একজন অধ্যত্ত রাজা, তিনি কিং লেয়ার, তার যে করুণ পরিণতি, এই করুণ পরিণতি হচ্ছে আসলে এই যে নাটকটা, এই নাটকের হচ্ছে মানে উপজীব্য আর কি। আর আমার থিম যদি বলি, তাহলে এটাকে যদি ইংরেজিতে বলি তাহলে সেটা হচ্ছে দ্য ডাউনফল অফ অ্যান অ্যারোগেন্ট কিং, দ্য ডাউনফল অফ অ্যান অ্যারোগেন্ট কিং, মানে কিং লেয়ার যিনি আছেন তার যে অ্যারোগেন্সির পতন, সেটি হচ্ছে এই নাটকের হচ্ছে থিম বা উপজীব্য। এখন আমরা মেইন ক্যারেক্টারসগুলোর দিকে যদি যাই তাহলে দেখবেন কিং লেয়ারের মেইন ক্যারেক্টার যারা আছে তারা হচ্ছে কিং লেয়ার, তিনি নিজেই, অবশ্যই তার নামেই যেহেতু আমাদের এই ট্র্যাজেডিটি, সুতরাং কিং লেয়ার। এই কিং লেয়ার হচ্ছে ইংল্যান্ডের রাজা, এবং ইনি হচ্ছে আমাদের প্রোটাগনিস্ট, মানে আমাদের যে ট্র্যাজেডি, এই ট্র্যাজেডির নায়ক। ওকে, এবং তারপরে যিনি আছে তিনি হচ্ছে গনেরিল। তো
তো এই গনেরিল হচ্ছে আমাদের, গনেরিল লিখে দিই, গনেরিল হচ্ছে আমাদের কিং লেয়ারের হচ্ছে বড় মেয়ে। তারপরে আছে রিগ্যান, এই রিগ্যান হচ্ছে আমাদের কিং লেয়ারের মেঝো মেয়ে। 4 নম্বর হচ্ছে গ্লুসেস্টার। কেমন? কর্ডিয়েলার কথা আগে বলি। এই কর্ডিয়েলা হচ্ছে আমাদের কর্ডেলিয়া, এই কর্ডেলিয়া হচ্ছে আমাদের কিং লেয়ারের ছোট মেয়ে। ঠিক আছে, এবং আরো কিছু ক্যারেক্টার আছে, যেমন হচ্ছে গ্লুসেস্টার। গ্লুসেস্টার, এই গ্লুসেস্টার ছিলেন হচ্ছে একজন রাজা লেয়ারের অনুগত যে টিউব, তার হচ্ছে নিম্ন পদধারী ব্যক্তি। এবং দুইজন ব্যক্তি আছেন যিনি হচ্ছে আমাদের খলনায়ক এডমন্ড, এই এডমন্ডের বাবা এবং এডগার, ইনি আরেকজন এই গ্লুসেস্টারের পুত্র আর কি। তাহলে গ্লুসেস্টার হচ্ছে একজন রাজা লেয়ারের অনুগত ডিউকের নিম্ন পদধারী একটা কর্মচারী, এবং তার দুইটা সন্তান ছিল। তার দুই সন্তানের একজন হচ্ছে এডমন্ড, এবং এই এডমন্ডই হচ্ছে আমাদের মেইন হচ্ছে অ্যান্টাগনিস্ট, বা যেটাকে আমরা বলি হচ্ছে খলনায়ক আমাদের এই ট্র্যাজেডিটি। ওকে, এবং তারই আরেক সন্তানের নাম হচ্ছে এডগার। এই এডগার হচ্ছে গ্লুসিস্টারের হচ্ছে বৈধ সন্তান। কেমন? আর এডমন্ড ছিলেন একজন অবৈধ সন্তান, এটি একটু মনে রাখবেন। তাহলে আমাদের গ্লুসিস্টার যিনি আছেন, যিনি হচ্ছে এই রাজার একজন নিম্নপদস্থ কর্মচারী, তার দুইটা সন্তান এডমন্ড, যিনি এই নাটকে হচ্ছে আমাদের খলনায়ক বা অ্যান্টাগনিস্ট, যিনি একজন অবৈধ সন্তান ছিলেন আমাদের গ্লুসিস্টারে। আর গ্লুসিস্টারের আরেকজন সন্তান ছিলেন বৈধ, তিনি হচ্ছে এডগার। ওকে, এখন কাহিনীটা কি? কাহিনী হচ্ছে এই যে কিং লেয়ার, এই কিং লেয়ার আসলে বয়স হয়ে যাচ্ছিল তার, তো তিনি চিন্তা করলেন আমার যে রাজ্য, আমি তো অনেক শক্তিশালী, আমার রাজ্যটাকে আমার মেয়েদের ভিতরে ভাগ করে দিব এবং তাকেই সব থেকে বেশি দিব যে হচ্ছে আমাকে সব থেকে বেশি ভালোবাসে। তো এই যে ভালোবাসা, এটি যাচাই করার জন্য তার 3 মেয়েকে প্রশ্ন করলেন যে তোমরা আমাকে পরিতুষ্ট করো, যে তো আমাকে আমার সামনে প্রমাণ দাও যে তুমি আমাকে সব থেকে বেশি ভালোবাসো। তো এক একজন এসে আসলে এক এক রকমের কথা বললো। তো ধারাবাহিকভাবে 3 মেয়েকেই যেহেতু প্রশ্নটি করলো, তো তার বড় মেয়ে যে গনেরিল এবং মেঝো মেয়ে যে রিগান, তারা আসলে চাটুবাক্যে মানে তেল মেরে আমাদের রাজাকে সন্তুষ্ট করে ফেলে, এবং মোট সম্পত্তি যে 3 ভাগে 2 ভাগ। তারপর কিং লেয়ার যখন তার কনিষ্ঠ কন্যাকেও সেম প্রশ্ন করলেন যে সে তাকে কতটা ভালোবাসে, তখন তার কনিষ্ঠ কন্যা কর্ডেলিয়া উত্তর দিয়েছিলেন যে বাবা হিসেবে তোমাকে যতটুকু ভালোবাসা দরকার আমি ততটুকুই ভালোবাসি। আসলে এই যে আনসারটা, এই আনসারটাতে আমাদের কিং লেয়ার পরিতুষ্ট বা কনভিন্সড হয়নি, সেই কারণে তাকে সতর্ক করে আবার বললেন যে তোমাকে আবার চান্স দিলাম, আবার চেষ্টা করো। এবং এবারও তিনি আসলে তাকে সন্তুষ্ট করতে পারেনি বা কনভিন্স করতে পারেনি। এই কারণে কর্ডেলিয়ার আগে থেকেই ফ্রান্সের রাজার সাথে বিয়ে হওয়ার কথা ছিল। তো তিনি বলেছিলেন আজ থেকে তুমি আমার আর কন্যা নয়, তোমাকে ফ্রান্সের রাজার কাছে দিয়ে দিলাম, এবং ফ্রান্সের রাজাও তাকে বিনা যৌতুকে বিয়ে করে নিয়ে চলে যায়। তো আলটিমেটলি যখন কর্ডেলিয়া চলে যায়, তখনই তার বড় যে দুইটা মেয়ে, তার মানে হচ্ছে গনেরিয়াল আর হচ্ছে আমাদের রিগান, এদের যেই আসল রূপ সেটা ফুটে ওঠে। তারা কি করে? তারা হচ্ছে এই যেই আমাদের কিং লেয়ারকে হচ্ছে রাজ্য ছাড়া করে, এবং ক্লুসেস্টারের যে অবৈধ সন্তান এডমন্ডের কথা বলেছিলাম, তারই পুরো তারা এরকমটা করে। তো আলটিমেটলি তিনি বনে বনে ঘুরে আসলে পাগল হয়ে যান, এবং ঘটনা প্রবাহে সকলের মৃত্যু হয়। এবং গনেরিলের যে স্বামী মানে ডিউক অফ অ্যালবানি এবং গ্লুসেস্টারের বৈধ সন্তান এডগার পরবর্তীতে রাজ্যের দায়িত্ব গ্রহণ করে। তো এভাবেই আলটিমেটলি নিজ জীবন দিয়ে কিন্তু কিং লেয়ার তার প্রায়শ্চিত্ত করেন, এবং সর্বশেষ শক্তি যেটি ছিল সেটি হচ্ছে আম এ ম্যান মোর সিনড এগেনস্ট দ্যান সিনিং, মানে আমি যতটা অপরাধ করেছি তার থেকে বেশি সয়েছি। তো এটাই ছিল মোটামুটি হচ্ছে কিং লেয়ারের কাহিনী সংক্ষেপ। এখন আসি আমরা ম্যাকবেথ। তো ম্যাকবেথই হচ্ছে এক ধরনের মানে একটা ট্র্যাজেডি আমাদের উইলিয়াম শেক্সপিয়রের, যেখানে দুর্দমনীয় উচ্চাকাঙ্ক্ষা, অতিপ্রাকৃত শক্তির প্রচ্ছন্ন প্রভাব, এবং যে ম্যাকবেথের স্ত্রী লেডি ম্যাকবেথ, তার প্ররোচনা কীভাবে একজন বীর বীর সেনানায়ক, তারপরে চক্রান্তকারী এবং রক্তলোভ শাসকে পরিণত করেছিল ম্যাকবেথকে, সেটাই এখানে আসলে বর্ণিত হয়েছে। তো এখানে যে ক্যারেক্টারগুলো মেইন হচ্ছে আমাদের প্রোটাগনিস্ট, তিনি হচ্ছে আমাদের ম্যাকবেথ। তো এই ম্যাকবেথ ছিলেন হচ্ছে আমাদের তৎকালীন স্কটল্যান্ডের যে রাজা, মানে কিং ডানচান। আচ্ছা, কিং ডানচান, এই কিং ডানচান হচ্ছে তখনকার সময় স্কটল্যান্ডের রাজা ছিলেন, এবং এই ম্যাকবেথ ছিলেন তারই হচ্ছে প্রধান সেনাপতি। তো তিনি আসলে অত্যন্ত একটা বীর ব্যক্তি ছিলেন, এবং এই ম্যাকবেথের যিনি স্ত্রী ছিলেন তিনি ছিলেন হচ্ছে লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ, ওকে। তো কাহিনী হচ্ছে আচ্ছা, আরো কয়েকজন আছে আমাদের মেইন ক্যারেক্টার, তার ভিতরে হচ্ছে আমাদের ম্যালকম আছে। এই ম্যালকম হচ্ছে আমাদের কিং ডানচানের পুত্র। তারপরে হচ্ছে আমাদের ডোনাল্ড বেইন আছে। ডোনাল্ড বেইনও হচ্ছে আমাদের এই কিং এর পুত্র। তারপরে 3জন উইচের কথা ভাবো। আরেকটা বলে রাখি যে ম্যাকবেথের যে বিশ্বস্ত অনুচর ছিল বা সহচর, তার নাম হচ্ছে
ব্যাংকো। ব্যাংকো ইনি হচ্ছে আমাদের ম্যাকবেথের হচ্ছে সহযোগী, মানে একই সাথে তারা যুদ্ধ করতো এবং সব জায়গায় যেত। ওকে, এবং তিনটা উইচের বা ডাইনির কথা হচ্ছে উইসেস বা ডাইনির কথা হচ্ছে আমাদের এই ম্যাকবেথ যেই ট্র্যাজেডি এইখানে। এবং তাছাড়াও ম্যাকডাফ আছে। ম্যাকডাফ হচ্ছে আচ্ছা, এই ম্যাকডাফ হচ্ছে আমাদের এই যেই নাটক, এই নাটকের কাহিনী শেষের দিকে আমাদের ম্যাকবেথকেই পরাজিত এবং নিহত করেছিলেন। ওকে, তাহলে অনেকগুলো আমরা পেলাম ক্যারেক্টার। একটা হচ্ছে ম্যাকবেথ, তার স্ত্রী লেডি ম্যাকবেথ, এবং তার সহযোগী হচ্ছে ব্যাংকো, এবং কিং ডানকান ছিলেন হচ্ছে স্কটল্যান্ডের রাজা, তার দুই পুত্র ম্যালকম এবং ডোনাল্ড বেইন। আর তিনটা উইচের কথা জানি, আর হচ্ছে ম্যাকডাফ। ওকে, এখন কাহিনী যদি সংক্ষেপে আমরা বলি, তাহলে স্কটল্যান্ডের যেই রাজা, তার যেই মানে কিং ডানকান, ইনার যে সেনাপতি, তিনি হচ্ছে আমাদের ম্যাকবেথ। তো এই নাটকের প্রথম যে দৃশ্য, এই দৃশ্যে হচ্ছে আমাদের গ্লামিসের শাসনকর্তা ম্যাকবেথ। এই ম্যাকবেথ হচ্ছে গ্লামিসের শাসনকর্তা ছিল। ওকে, গ্লামিস। তো ইনি তার যেই অনুচর মানে ব্যাংকো, এই ব্যাংকোকে নিয়ে একটা যুদ্ধ করে আর কি, সেই যুদ্ধে জয়লাভ করে, এবং এই যুদ্ধ ছিল রাজা ডানকানের পক্ষে। ওকে, তো যুদ্ধ জয়লাভ করে তারা যখন বাসার পথে ফিরছিল, তখন তিনটা ডাইনির সাথে তাদের দেখা হয়, এবং এই ডাইনি বা তিনটা উইসেস এরা ভবিষ্যৎবাণী করে যে ম্যাকবেথ এক সময় হচ্ছে কর্ডোরের রাজা এবং পরবর্তীতে স্কটল্যান্ডের রাজা হবে। এবং তারা আরও জানায় যে ব্যাংকো যে নিয়ে আসছেন, এই ব্যাংকোর যে বংশধর, তারাও কিন্তু হচ্ছে রাজা হবে। ওকে, তো এই বলে তারা অদৃশ্য হয়ে যায়, এবং অদৃশ্য হওয়ার পূর্বে একটা কথা বলে যে ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। ওকে, এটা অনেকে শুনেছেন হয়তো, যে সব ভালো ভালো নয়, আবার খারাপ থেকেও ভালো কিছু হয়। ঠিক আছে, তো একদিন কাহিনী হচ্ছে আমাদের যে রাজা ডানকান, এই রাজা ডানকান নিজের ইচ্ছায় ম্যাকবেথের প্রাসাদে হচ্ছে আতিথেয়তা গ্রহণ করেন, এবং সেই সময় ম্যাকবেথের মনে তার যে স্ত্রী লেডি ম্যাকবেথ, তিনি মানে কুৎসা রটিয়ে দেন যে আসলে এইটাই সেই সুযোগ, এখন যদি আপনি রাজা ডানকানকে মেনে ফেলেন তাহলে স্কটল্যান্ডের রাজা হওয়ার সুযোগ আছে। তো তার স্ত্রীর প্ররোচনায় আলটিমেটলি তিনি বিষ পান করিয়ে রাজা ম্যাকবেথকে মেরে ফেলে, এবং রাজা ম্যাকবেথের কিং ডানকানকে মেরে ফেলে। এবং কিং ডানকানের যে দুই পুত্র ম্যালকম এবং ডোনাল্ড বেইন, তারা আসলে যথাক্রমে স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডে, ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডে আলটিমেটলি পালিয়ে যায় বাবার মৃত্যুর খবর শুনে। তো আলটিমেটলি এই ম্যাকবেথ কিং হয়ে যায় আর কি, মানে রাজা হয়ে যায়। তো তিনি রাজা হওয়ার পরেও লেডি ম্যাকবেথ যিনি ছিলেন, তিনি যে এই রাজাকে হত্যা করার পিছনে ছিলেন, তার জন্য অনেক 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 অনুশোচনা হতো। তো এই অনুশোচনার কারণে আলটিমেটলি তিনি ঘুমের ঘরে হাঁটা শুরু করে, পাগল হয়ে যায়, এবং আলটিমেটলি তিনি মারাও যান। অপরদিকে ম্যাকবেথও আলটিমেটলি মানে করুণ পরিণতি, তার মৃত্যুই হয়। তো তিনি আসলে আমাদের যেই ম্যাকডাফ, এই ম্যাকডাফের সাথে যুদ্ধ হয়, এবং সেই যুদ্ধে হচ্ছে ম্যাকডাফ তাকে পরাজিত করে এবং হত্যা করে। এভাবেই আসলে তার এই যে ম্যাকবেথ নাটক, এই ম্যাকবেথ নাটকের হচ্ছে শেষ হয়। তো এই যেই একটা সোলিলোকই আছে, অনেকগুলো আছে সোলিলোকই। তো একটা সোলিলোকই আছে যেটা আসলে অনেক 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 গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যখন আমাদের ম্যাকবেথের পতন চূড়ান্ত, তখন তিনি বলেছিলেন, আউট আউট ব্রিভ ক্যান্ডেল, লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো, আ পোর প্লেয়ার that starts and feeds his hour upon the stage, and then is heard no more. It is a tale told by an idiot, full of sound and fury, signifying nothing. ওকে, এটা আপনারা পড়লে আসলে জানতে পারবেন, এটা একটু জেনে নেবেন। ওকে, তো এটাই ছিল ম্যাকবেথ নিয়ে মোটামুটি আমাদের যতটুকু জানা ততটুকু। এবার আসুন ওথেলো। তো ওথেলো এর পূর্ণ নাম যদি আমি বলি, তাহলে এর পূর্ণ নাম হচ্ছে দ্য ট্র্যাজেডি অফ ওথেলো। দ্য ট্র্যাজেডি অফ ওথেলো, দ্য মুর অফ ভেনিস। তো এটি হচ্ছে এই নাটকের পূর্ণ যে নাম সেটি। ওকে, দ্য ট্র্যাজেডি অফ ওথেলো, দ্য মোর অফ ভেনিস। তো এর যদি মেইন ক্যারেক্টারগুলো আমরা দেখি, আচ্ছা তার আগে আমি থিমটা বলে নিই। এর থিমটা হচ্ছে মেইনলি আমাদের দ্য ফ্যাটাল কনসিকুয়েন্সেস অফ ডাউট, মানে কনসিকুয়েন্সেস অফ ডাউট, আই মিন সন্দেহপ্রবণতা যে কত বড় মারাত্মক পরিণামে নিয়ে যেতে পারে, সেটি হচ্ছে এই নাটকের হচ্ছে মেইন উপজীব্য। ওকে, দ্য ফ্যাটাল কনসিকুয়েন্সেস অফ ডাউট। এখন যদি আমরা এই নাটকের প্রোটাগনিস্টের দিকে আসি, তাহলে প্রোটাগনিস্ট হচ্ছে আমাদের ওথেলো, যিনি হচ্ছে একজন মোরিশ ক্যাপ্টেন ছিলেন, এবং তিনি হচ্ছে ভেনিসের সেনাপতিও বটে, এবং এই নাটকের প্রোটাগনিস্ট। এবং তারই বিপক্ষে যিনি আছেন, মানে হচ্ছে আমাদের ওথেলোর নায়িকা, তিনি হচ্ছে ডেসডেমোনা। ওকে, এবং এই নাটকের যিনি অ্যান্টাগনিস্ট, তিনি হচ্ছেন ইয়াগো। ওকে, তো ইয়াগো হচ্ছে ওথেলোর একসময় বিশ্বস্ত অনুচর ছিল। আর এমিলিয়া আছেন, এমিলিয়া হচ্ছে আমাদের ইয়াগোস ওয়াইফ। এমিলিয়া হচ্ছে ইয়াগোয়ের ওয়াইফ।
তারপরে ক্যাসিও ছিলেন আমাদের যে ওথেলো একজন লেফটেন্যান্ট ছিলেন। এই লেফটেন্যান্ট ছিলেন হচ্ছেন ক্যাসিও। এবং ব্রাবানশিও হচ্ছে ওথেলোর নায়িকা ডেসডেমোনার বাবা এবং ভেনিসের সিনেটর। তাহলে এই ডেসডেমোনার বাবা হচ্ছে ব্রাবানশিও। তো এগুলো হচ্ছে মেইন ক্যারেক্টার, আরও ছোটো ছোটো অনেকগুলো ক্যারেক্টার আছে। তাহলে আমরা ওথেলোকে পেলাম, যিনি ভেনিসের সেনাপতি, ডেসডেমোনা তার নায়িকা এবং ব্রাবানশিও এর কন্যা, এবং এই ব্রাবানশিও ছিল হচ্ছে আমাদের ভেনিসেরই হচ্ছে সিনেটর। ঠিক আছে, এখন কাহিনী হচ্ছে শেক্সপিয়রের মানে মানে প্রধান চরিত্র যিনি, এই প্রধান চরিত্র হচ্ছে আমাদের ওথেলো ভেনিসের মানে শ্বেতাঙ্গ সমাজের কৃষ্ণাঙ্গ মোর সেনাপতি ছিলেন, এবং তিনি প্রেমে পড়েন হচ্ছে ডেসডেমোনার, যিনি অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের শ্বেতাঙ্গদের একজন। তো নাটকের মূল কাহিনী প্রধানত দুটি প্রধান চরিত্র কেন্দ্রিক, একটি হচ্ছে ভেনিসীয় বাহিনী মোর সেনাপতি ওথেলো এবং নিম্নপদস্থ সেনানায়ক ইয়াগোকে নিয়ে। তো ওথেলো ভেনিসের অন্যতম যোদ্ধা ছিল, তার শৌর্যবীর্য এবং বীরত্বে তিনি আসলে অত্যন্ত শ্রেষ্ঠ একজন ছিলেন। তো ওথেলোর সৈনিক জীবনের যে রোমাঞ্চকর কাহিনী সেটা শুনেই আসলে ডেসডেমোনা তার প্রেমে পড়ে। আর কৃষ্ণাঙ্গ মোর সেনাপতি ওথেলো ডেসডেমোনার যে সৌন্দর্য তাতে হচ্ছে বিমোহিত হন, এবং আলটিমেটলি তারা ব্রাবানশিওর অপরূপ সুন্দরী কন্যা মানে ডেসডেমোনা, তিনি হচ্ছে আমাদের ওথেলোকে বিয়ে করে নেন। এবং ইয়াগো কিন্তু এই যে ভালোবাসার শত্রু হয়ে দাঁড়ায়, এবং তার ইচ্ছা থাকা সত্ত্বেও ওথেলো সহকারী হতে তিনি পারেননি। অন্যদিকে তার বয়সে ছোট হওয়া সত্ত্বেও ক্যাসিওকে পদোন্নতি দেওয়া হয়েছিল। এই কারণে আসলে আমাদের ওথেলোর উপরে ইয়াগোর একটা রাগ ছিল, সেইখান থেকেই আসলে ঈর্ষান্বিত হয়ে যায় তিনি, এবং আলটিমেটলি হচ্ছে কি বলে মানে প্রতিশোধ নেওয়ার জন্য তিনি আসলে জ্বলে পড়ে ওঠেন। এবং নায়ক ওথেলো এর প্রিয়তমা ডেসডেমোনাকে ভালোবাসা নিদর্শন সমক একটা রুমাল বা হ্যান্ডকারচিপ দিয়েছিলেন, এবং এই ঘটনাক্রমে এই যে রুমালটি এটা ইয়াগোর হস্তগত হয়, এবং এই সুযোগে ডেসডেমোনা এর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনে এবং বলে যে ডেসডেমোনা ক্যাসিও একে অপরের প্রেমে হচ্ছে আবুড়ো বোকাচ্ছে। তো কিন্তু ডেসডেমোনা এর প্রতি ওথেলো এর অকৃত্রিম ভালোবাসা দরুন আসলে তিনি মেনে নিতে পারেন যে আমার স্ত্রী, তাকে যাকে আমি এত ভালোবাসি, তিনি আসলে আমারই একজন কি বলে মানে লেফটেন্যান্ট, তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তো আলটিমেটলি ডেসডেমোনাকে তিনি হত্যা করে, এবং পরবর্তীতে ইয়াগোর স্ত্রী এমিলিয়া রুমালের এই রহস্য যখন উন্মোচন করে তখন ওথেলো প্রকৃত ঘটনা জানতে পেরে খুব অনুশোচনায় ভুগে এবং আলটিমেটলি তিনি আত্মহত্যা করেন। তো এখান থেকে আসলে আমাদের এই ট্র্যাজেডিটার জন্ম হয়। ওকে, তো এটাই ছিল মোটামুটি হচ্ছে এই ওথেলোর কাহিনী। রোমিও এবং জুলিয়েট। তো রোমিও জুলিয়েট হচ্ছে আমাদের উইলিয়াম শেক্সপিয়রের একটা বিখ্যাত ট্র্যাজেডি। তো রোমিও এবং জুলিয়েটের মেইন যে এই থিমটা হচ্ছে ট্র্যাজেডি অফ এটার্নাল লাভ, মানে এটার্নাল লাভের উপরে তাদের যেই এটার্নাল লাভ, এটি হচ্ছে আমাদের রোমিও এবং জুলিয়েটের হচ্ছে থিম। তো রোমিও এবং জুলিয়েটের যদি ক্যারেক্টারগুলো আমরা দেখি তাহলে আমাদের যে প্রোটাগনিস্ট আছে তিনি হচ্ছে রোমিও, এবং জুলিয়েট হচ্ছে তারই নায়িকা, মানে হচ্ছে আমাদের জুলিয়েট। ওকে, এবং তাছাড়াও টাইবেল, তারপরে মার্কিউশিও মানে টাইবেল্ট, মার্কিউশিও, তারপরে ফ্রায়ার লরেন্স, এরকম অনেকগুলো ক্যারেক্টার আছে আসলে। তো কাহিনীটা অল্প একটু বলি। তো কাহিনীটা হচ্ছে দুইটা পরিবারকে নিয়ে, যেটা গড়ে উঠেছে ভেরোনা বিচকে নিয়ে। তো ভেরোনা বিচে সেই সময় হচ্ছে দুইটা প্রভাবশালী বংশ ছিল, একটি হচ্ছে আমাদের ক্যাপিউলেট আর একটা হচ্ছে আমাদের মন্টেগো। তো মন্টেগো পরিবারের সন্তান ছিল হচ্ছে আমাদের রোমিও, এবং যেটা ক্যাপিউলেট এই পরিবারের সন্তান ছিল জুলিয়েট। তো এই দুইটা পরিবারের ভিতরে আসলে জন্ম থেকে জন্মান্তরে বলা যায়, প্রজন্ম থেকে প্রজন্ম ধরে একটা বিরোধ চলে আসছে। তো এই বিরোধের পরেও তাদের মাঝে কীভাবে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং আলটিমেটলি কীভাবে তাদের দুজনেরই মৃত্যু হয়, সেই অমর প্রেম কাহিনী নিয়ে আসলে রোমিও জুলিয়েট গড়ে উঠেছে। তো এতটুকু জানলেই মোটামুটি চলবে আমাদের। তারপর হচ্ছে অ্যান্টনি এবং ক্লিওপেট্রা। তো অ্যান্টনি এবং ক্লিওপেট্রা আসলে এটি একটি ট্র্যাজেডি নাটক, এবং এই নাটকে পার্থিয়ান যুদ্ধ থেকে ক্লিওপেট্রার আত্মহত্যা পর্যন্ত যে ঘটনা, এই ঘটনাটা বর্ণনা করা হয়েছে। তো রোমের সম্রাট ছিল হচ্ছে আমাদের এই অ্যান্টনি, এবং ক্লিওপেট্রা ছিল কিন্তু আমাদের মিশরের রানী। ওকে, তো এনাদের দুজনের যে প্রেম, এই প্রেমই হচ্ছে আমাদের এই নাটকের মেইন উপজীব্য। তো আমরা যদি ক্যারেক্টারগুলো দেখি তাহলে প্রোটাগনিস্ট হচ্ছে আমাদের অ্যান্টনি, মার্ক অ্যান্টনি অ্যাকচুয়ালি তার ফুল নেম, এবং তিনি ছিলেন হচ্ছে আমাদের মার্ক অ্যান্টনি। তো এই মার্ক অ্যান্টনি ছিলেন হচ্ছে রোমের সম্রাট, এবং ক্লিওপেট্রা যিনি ছিলেন হচ্ছে মিশরের তৎকালীন রানী। ওকে, তো ইনি হচ্ছে নায়িকা। এবং আরও কতকগুলো ছিল আমাদের লেপিডাস একজন ছিলেন, তারপরে হচ্ছে আমাদের অক্টাভিয়া, ইনারা হচ্ছে আরও কয়েকটা চরিত্র। তারপর হচ্ছে এনোবারবাস। তো ইনারাই হচ্ছে মোটামুটি প্রধান চরিত্র বা প্রধান ক্যারেক্টারগুলো। তো এই যে নাটক, এই নাটকটার হচ্ছে মেইন উপজীব্য যেটি বা থিম হিসেবে বলতে গেলে বলতে হয় হচ্ছে এটি একটা সম্মান, মানে অনার, তারপরে লয়্যালটি, তারপরে হচ্ছে আমাদের বিট্রায়াল,
এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের এই নাটকটাতে বলা হয়েছে। তো কাহিনী একটু সংক্ষেপে আমি বলে দিই। তো কাহিনী হচ্ছে আমাদের মার্ক অ্যান্টনি ছিলেন হচ্ছে রোমান জেনারেল বা রোমান সম্রাট, আর নীলদর্প, নীল নদের সর্প আর কি, নীল নদের সর্প বা যাকে আমরা বলি সার্পেন্ট অফ নাইল খ্যাত আমাদের যে ক্লিওপেট্রা, ইনি ছিলেন হচ্ছে আমাদের মিশরের রানী। তো অনিন্দ্য সুন্দরী মিশরের রানী ক্লিওপেট্রা রোমান সম্রাট জুলিয়াস সিজারের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ ছিলেন, কিন্তু সিজারের মৃত্যুর পর ক্লিওপেট্রার সাথে অ্যান্টনির গভীর প্রণয়ে জড়িয়ে পড়ে এবং ক্লিওপেট্রার চরিত্রে সদ্গুণের বেশ অভাব ছিল। কিন্তু অ্যান্টনির মৃত্যুর পর যখন তিনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করলেন তখন তিনি মহিষী হয়ে উঠেছিলেন। শক্তিশালী এবং ঐতিহাসিক চরিত্ররূপের মাঝে এই অমর প্রেম আকর্ষণীয়ভাবে জ্বলে উঠেছিল কিন্তু এই উইলিয়াম শেক্সপিয়রের এই নাটকটিতে। ওকে, তো রাজকীয় ঘাত প্রতিঘাত জয় পরাজয় উপেক্ষা করে তারা কীভাবে বিয়ে করেন এবং একসময় যুদ্ধের ময়দানে অ্যান্টনির মনোবল ভাঙতে ক্লিওপেট্রার মৃত্যু গজল ছড়ানো এবং অ্যান্টনি নিজেকে ব্যর্থ সাব্যস্ত করতে আত্মহত্যা করা এবং একইভাবে ক্লিওপেট্রাকেও উল্টা বলা হয়েছিল যে অ্যান্টনিও মারা গেছে। তো এভাবে দুজনে কী করে আত্মহত্যা করে এবং সেইখান থেকেই যে ট্র্যাজেডিমূলক মানে বিয়োগান্তক একটা নাটকের জন্ম দেয়, সেটি আসলে আমাদের এই অ্যান্টনিয়ান ক্লিওপেট্রার হচ্ছে মূল কাহিনী। তো এই যেই ট্র্যাজেডি থেকেই কিন্তু আলটিমেটলি আমাদের উইলিয়াম শেক্সপিয়রের একটা কথা আছে যে গ্রেট লাভ ডিমান্ডস গ্রেট স্যাক্রিফাইসেস, মানে সূক্ষ্ম প্রেমে দুঃখ বেশি। এই কথাটা কিন্তু এই নাটক থেকেই আসলে এসেছিল। ওকে, তারপরে আসবো আমরা জুলিয়াস সিজার নিয়ে। তো জুলিয়াস সিজার আসলে একটা ঐতিহাসিক নাটক বলা যায়। তো রোমের সম্রাট কিন্তু ছিলেন জুলিয়াস সিজার, তিনি মোটামুটি 46 খ্রিস্টপূর্বাব্দে রোমের সম্রাট ছিলেন। তো জুলিয়াস সিজারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং তাকে হত্যার ইতিহাস অবলম্বনে এই শেক্সপিয়রের এই জুলিয়াস সিজার নাটকটি। তো জুলিয়াস সিজারকে খ্রিস্টপূর্ব 44 সালে হত্যা করা হয়েছিল। রাজতন্ত্র এবং প্রজাতন্ত্রের বিরোধী হচ্ছে আমাদের এই নাটকটির হচ্ছে মূল উপজীব্য বা বিষয়। এখন এর যেই প্রোটাগনিস্ট হচ্ছে আমাদের জুলিয়াস সিজার নিচেই, তারপরে আরও কয়েকজন আছে যেমন ব্রুটাস, তারপরে হচ্ছে আমাদের অ্যান্টনি, কেসিয়াস, তারপরে ক্যালপুর্নিয়া, ফ্লাভিয়াস, ইনারা হচ্ছেন আরও কয়েকটি চরিত্র আমাদের এই নাটকের। ওকে, তো এইসব চরিত্র নিয়ে মোটামুটি এই জুলিয়াস সিজার গঠিত হয়েছে। তাছাড়াও এক্সট্রা কিছু ছিল, যেমন ডিসিয়াস ছিল, লেপিডাস ছিল, কেসিয়া ছিল, পোর্শিয়া ছিল, ইনারা হচ্ছে আরও কয়েকটি চরিত্র। ওকে, এগুলো মাইনর চরিত্র। তো অল্প করে একটু কাহিনিটা বলে দিই। তো এই ব্রুটাস যিনি আছেন এটা হচ্ছে এই নাটকের হচ্ছে আমাদের অ্যান্টাগনিস্ট, মানে খল চরিত্র আর কি। তো ব্রুটাসের হাতে আলটিমেটলি আমাদের জুলিয়াস সিজারের মৃত্যু হয়। তো রোমের নেতা জুলিয়াস সিজার যুদ্ধে জয়লাভ করে দেশে ফিরলে চারদিকে উৎসবের আমেজ বিরাজ করে এবং সম্রাট নিজেও আসলে উৎসবে যোগ দিতে চেয়েছিলেন। এবং এমন সময়ে এক গণক সম্রাটকে 15 মাস সতর্ক থাকার কথা বলেছিলেন যে আপনার প্রাণ যাওয়ার ভয় আছে, সুতরাং 15 মাস আপনি একটু সতর্ক থাকেন। তো জুলিয়াস সিজারের পম্পেই নগরী জয় করে আসার পর তার স্ত্রীও কিন্তু মানে ক্যালপুর্নিয়া কিন্তু আমাদের জুলিয়াস সিজারের স্ত্রী ছিল। ওকে, তো ক্যালপুর্নিয়াও স্বপ্ন দেখেছিলেন যে তার মৃত্যু হতে পারে, সেই কারণে তিনি নিষেধ করেছিলেন যে রাজ্যসভায় না যেতে। কিন্তু সিনেটে যোগদান করতে নিষেধ করার পরেও তিনি আলটিমেটলি সিনেটেই যোগদান করেন এবং একদল সিনেটের হাতেই কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। হত্যাকারীরা বলেছিল যে তারা তাকে প্রজাতন্ত্র ফিরিয়ে আনার জন্য হত্যা করেছে এবং হত্যার জন্য দায়ী প্রধান যে প্রধান দুই ব্যক্তি হচ্ছে আমাদের ক্যাসিয়াস এবং ব্রুটাস। কেমন, এই ব্রুটাস এবং ক্যাসিয়াসের ষড়যন্ত্রে মেইনলি হচ্ছে আমাদের জুলিয়াস সিজারকে হত্যা করা হয়েছিল। এবং হত্যা করার পর তাদের দলনেতা তারা বলেন যে এমন সিজারগণ কত বড় রক্তস্নাত হবে, কত রক্ত মাংসে। মানে ক্যাসিয়াসের উদ্দেশ্যগুলি অত্যন্ত পরিষ্কার, তিনি সিজারকে ঘৃণা করেন, কারণ সিজারকে তিনি পছন্দ করতেন না। তবে তিনি জানান যে তিনি কেবল সিজারকে হত্যা করতে পারবেন যদি সে পর্যন্ত লোককে বিশ্বাস করাতে পারেন যে হত্যার ঘটনাটি রোমের মঙ্গলের জন্য হয়েছে। তবে তবে এর জন্য তার শ্যালক বুটাসকে দরকার ছিল। তো সিজারের রক্তরঞ্জিত মৃতদেহ সামনে রেখে জনতার উদ্দেশ্যে এক অনবদ্য বক্তৃতা করেন সিজারপন্থী নেতা মার্ক অ্যান্টনি, যার এই ক্লিওপেট্রা মার্ক অ্যান্টনি যে বললাম ওই মার্ক অ্যান্টনি। ওকে, তো এই নাটকের পরে আসলে সবাই বুঝতে পারে যে তিনি আসলে ষড়যন্ত্রের শিকার এবং তাকে এভাবে হত্যা করা হয়েছে। তো এই যে তার যেই ষড়যন্ত্রকারীরা কীভাবে তাকে হত্যা করে এবং আলটিমেটলি কীভাবে তারা দেশটাকে বাধ্য হয়, এইসব কাহিনী আসলে জুলিয়াস সিজার যেই নাটকটি এখানে হচ্ছে ব্যাখ্যা করা হয়েছে এবং এটি একটি ট্র্যাজেডি। ওকে, তো এটা জানলেই মোটামুটি হবে। তারপরে আসুন হচ্ছে টিমন অফ এথেন্স। তো টিমন অফ এথেন্স বা টাইমন অফ এথেন্স এটি শেক্সপিয়রের আরও একটি নাটক। তো এটি আসলে অসমাপ্ত একটি নাটক, কেমন, পুরোপুরি সমাপ্ত করতে পারেননি তিনি, অসমাপ্ত একটি নাটক। কেমন, তো এই নাটকের প্রধান যে চরিত্র টাইমন নিজেই, এই টাইমন হচ্ছে আমাদের এই নাটকের প্রোটাগনিস্ট এবং তাছাড়া আরও কিছু চরিত্র আছে, যেমন হচ্ছে অ্যালসিবিয়াডেস, তারপরে হচ্ছে আমাদের অ্যাপেম্যান্টাস, তারপরে আমাদের ফ্লাভিয়াস,
ইনারাই হচ্ছে মোটামুটি এই নাটকের চরিত্র এবং আরও কতগুলো মাইনর চরিত্র আছে। তো কাহিনী যদি অল্প একটু বলি, যে টাইমন আসলে আমাদের এথেন্সের অত্যন্ত সম্পদশালী উদারমনা একজন ব্যক্তি ছিলেন, যিনি আসলে সবাইকেই অনেক 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 বেশি সাহায্য করতেন প্রয়োজনে অপ্রয়োজনে। তো তার একমাত্র উদ্দেশ্য ছিল কৃত্রিম যে তার বন্ধুগুলো আছে তাদেরকে সাহায্য করা। কোনো অর্থাভাব দেখা গেলেই আসলে তিনি তাদেরকে গিফট করতেন, এটা দিতেন সেটা দিতেন। তো তিনি তার বন্ধুদের যে উপহার, এই উপহার জন্য আসলে অনেক ধার করে ফেলেন। তো আলটিমেটলি তিনি দেউলিয়া হয়ে যান। তো এখান থেকেই যখন তিনি তার বন্ধুদের কাছে সাহায্য চেতে যান যে তোমাদেরকে গিফট দেওয়ার কারণে আমার এরকম হয়েছে, আমাকে সাহায্য করো, তারা করেননি। তো এখান থেকে তিনি আসলে মানব বিদ্বেষী হয়ে ওঠেন এবং সেখান থেকেই পরের দিনে বনে চলে যান। বনে গিয়ে অপ্রত্যাশিতভাবে স্বর্ণও খুঁজে পান। তো স্বর্ণের খনি পাওয়ার পরে সবাই তাকে আবার বলছেন, ঠিক আছে, আমরা তো তোমার বন্ধু, এখন চলে আসো। কিন্তু পরবর্তীতে তিনি আর জাননি আর কি, তিনি মানব বিদ্বেষী হয়ে উঠেছিলেন, যেটাকে আমরা বলি হচ্ছে, ইংরেজিতে কি বলি যেন আমি ঠিক ভুলে গেছি আর কি, মিজানথ্রোপিস্ট। ওকে, মিজানথ্রোপিস্ট। মিজানথ্রোপিস্ট মানে হচ্ছে মানব বিদ্বেষী। তো তিনি যখন মারা যান তার কবরেও কিন্তু লেখা ছিল হেয়ার লাই আই টাইমন, who alive all living men did hate। মানে একেবারে ডিরেক্টলি মানব বিদ্বেষী কথা, ঠিক আছে। তো এটা তো কবরের যে সমাধিস্তম্ভ সেখানে লেখা ছিল। আচ্ছা, আমি মিজানথ্রোপিস্ট শব্দটা ভুলে গেছিলাম, এটা থেকে মনে পড়লো কিছু জিনিস আপনারা মনে রাখতে পারেন। একটা হচ্ছে মিজানথ্রোপিস্ট মানে যিনি হচ্ছে মনুষ্য বিদ্বেষী, মানে মানুষের উপরে যার কোনো বিশ্বাস নেই, তাদেরকে বলা হচ্ছে মনুষ্য বিদ্বেষী বা মিজানথ্রোপিস্ট। আর একটা আছে যিনি হচ্ছে নারী বিদ্বেষী, এই নারী বিদ্বেষীকে বলা হয় মিসোজাইনিস্ট বা মিসোগিনিস্ট। এই মিসোগিনিস্ট মানেই হচ্ছে আমাদের নারী বিদ্বেষী। আর যারা পুরুষ বিদ্বেষী হয় তাদেরকে বলা হয় মিসঅ্যান্ডিস্ট, পুরুষ বিদ্বেষী। ওকে। আর যারা হচ্ছে বিয়ে বিদ্বেষী তাদেরকে বলা হয় হচ্ছে মিসোগ্যামিস্ট। এবং কেউ কেউ আছে যারা জ্ঞান বিদ্বেষী, মানে জ্ঞান নিতে চায় না, মানে নলেজ এবং জ্ঞানকে যারা হেট করে, এরকম মানুষও আছে, এদেরকে বলা হয় মিসোলজিস্ট। এই শব্দগুলো মনে রাখবেন কেমন। আমি এইমাত্র ভুলে গেছিলাম যে মিজানথ্রোপিস্ট মানে হচ্ছে মানুষ বিদ্বেষী। এবার আসলে মার্চেন্ট অফ ভেনিস নিয়ে। তো মার্চেন্ট অফ ভেনিস পড়েননি এরকম লোক আমার মনে হয় খুবই কম আছে, আমরা ছোটোবেলাতে আসলে পড়েছি। তো এটি ছিল আসলে একটা ট্রাজি কমেডি। ওকে, তাহলে মার্চেন্ট অফ ভেনিস হচ্ছে একটা ট্রাজি কমেডি এবং এর যেই উপজীব্য বা থিম সেটি হচ্ছে ইহুদি যে শাইলক, যিনি একজন সুদখোর ছিলেন, তার যে শাস্তি সেটা। তো মেইন ক্যারেক্টার যারা আছেন, মেইন ক্যারেক্টারের ভিতরে যে নায়ক হচ্ছে আমাদের অ্যান্টোনিও। তো অ্যান্টোনিও হচ্ছে এই যে নাটক ট্রাজি কমেডি, এই ট্রাজি কমেডিটার হচ্ছে প্রোটাগনিস্ট। এবং এই অ্যান্টোনিও ছিলেন হচ্ছে ভেনিস নগরীর এক বণিক। এবং আরেকজন ছিলেন হচ্ছে বোসানিও। এই বোসানিও হচ্ছে অ্যান্টোনিওরই আসলে অনেক ঘনিষ্ঠ বন্ধু। এবং এই বোসানিও এর স্ত্রী তিনি ছিলেন হচ্ছে পোর্শিয়া। ওকে। আর শাইলক ছিলেন একজন ইহুদি এবং তিনি অত্যন্ত সুদখোর একজন ব্যক্তি ছিলেন এবং তার একটা মেয়ে ছিল, নাম হচ্ছে জেসিকা। ওকে, তার শাইলকের মেয়ে হচ্ছে জেসিকা। এখন কাহিনী যদি সংক্ষেপে বলি তাহলে হচ্ছে এই যে ভেনিস শহরের যে একজন উদার বা অনেক বড় মনা একজন ব্যক্তি ছিলেন হচ্ছে অ্যান্টোনিও, এবং তিনি বিনা সুদে বিভিন্ন লোককে তাদের প্রয়োজনে হচ্ছে ধার দিতেন টাকা। তো একসময় পোর্শিয়া যিনি ছিলেন, পোর্শিয়া হচ্ছে তার একটা ছবি ছিল একটা পেটিকার ভিতরে। তো তার বাবা ঠিক করেছিলেন যে এই কোন পেটিকার ভিতরে পোর্শিয়া ছবিটা আছে কেউ যদি বলতে পারে তাহলে সে পোর্শিয়াকে বিয়ে করবে। তো এই বোসানি আসলে সেই পেটিকাটি খুঁজে পায় এবং তার অনেক টাকার দরকার হয় যখন বিয়ে করার জন্য। তো আলটিমেটলি টাকা নেওয়ার জন্য তিনি তো অ্যান্টোনিওর কাছে যাবেন। তো অ্যান্টোনিওর কাছে আসলে অত টাকা না থাকার কারণে তিনি বাধ্য হয়ে অনেক কঠিন একটা শর্তে শাইলকের কাছ থেকে অনেক বেশি সুদে একটা টাকা নেয়। তো সেই শর্তে লেখা ছিল যে আমাদের শাইলক যিনি আছেন তিনি হচ্ছে যদি নির্দিষ্ট সময়ের ভিতরে অ্যান্টোনিও টাকা পরিশোধ করতে না পারে তাহলে তার বুক থেকে 1 পাউন্ড মাংস কেটে নেবে। তো আলটিমেটলি যখন এক আকস্মিক দুর্ঘটনার কারণে অ্যান্টোনিও তার টাকা পরিশোধ করতে না পারে তখন তিনি আসলে মামলা ঠকে দেয়। তো মামলায় দেখা যায় যে আলটিমেটলি যিনি উকিল ছিলেন তিনি বলেছিলেন, মানে পোর্শিয়া হচ্ছে আইনজীবীর রূপ ধারণ করে তাকে আসলে সেভ করেছিলেন। তিনি বলেছিলেন যে মাংস নিতে পারবে কিন্তু রক্তের কথা যেহেতু বলা নেই তাহলে এক ফোঁটা রক্ত যেন না পড়ে। তো এভাবে আলটিমেটলি মানে শাইলক হেরে গেল এবং তার যে সম্পত্তি ছিল সেই সম্পত্তিগুলো আসলে রাজা কর্তৃক বাজেয়াপ্ত করা হয় এবং তাকে খ্রিস্ট ধর্ম গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়। ওকে, তো এভাবে আসলে মার্চেন্ট অফ ভেনিস একটা ট্র্যাজিক কমেডি হয়ে উঠেছে। তারপরে অ্যাজ ইউ লাইক ইট। তো অ্যাজ ইউ লাইক ইট একটা রোমান্টিক কমেডি নাটক। ওকে, তো এই নাটকে হচ্ছে অরল্যান্ডো এবং রোজালিন্ড এই দুজনের ভিতরে যেই
প্রেম কাহিনী সেটা বৈচিত্র্যময় রূপ ধারণ করেছে এই নাটকটিতে। তো এই নাটকের মেইন উপজীব্য হচ্ছে লাভ এট ফার্স্ট সাইট। ওকে, লাভ এট ফার্স্ট সাইট হচ্ছে এই নাটকের হচ্ছে থিম বলতে পারি আমরা। এখন আমরা মেইন ক্যারেক্টারগুলোর দিকে যদি তাকাই তাহলে এটা হচ্ছে অলিভার। অলিভার ছিলেন হচ্ছে আমাদের এই যে অরল্যান্ডো এর বড় ভাই, আর অরল্যান্ডো ছিল হচ্ছে আমাদের ডিউক সিনিয়র, যিনি এর বন্ধু স্যার স্যার রোল্যান্ড দে বয়েসের ছেলে। ওকে, অরল্যান্ড। তাহলে অরল্যান্ডো এবং অলিভার এর হচ্ছে পরস্পর ভাই, এবং ডিউক সিনিয়র ছিলেন হচ্ছে বড় রাজা, ডিউক সিনিয়র যিনি ছিলেন তৎকালীন রাজা, এবং ডিউক ফ্রেডরিক ছিলেন হচ্ছে তার ছোট রাজা, ডিউক জুনিয়র আর কি, তিনি ছিলেন হচ্ছে ছোট রাজা, মানে তারই ছেলে হয়তো। এবং রোজালিন্ড ছিলেন হচ্ছে ডিউক সিনিয়রের একমাত্র কন্যা। রোজালিন্ড হচ্ছে ডিউক সিনিয়রের একমাত্র কন্যা, এবং সেলিয়া হচ্ছে আমাদের জুনিয়র যে রাজা, মানে ডিউক জুনিয়র, তার একমাত্র কন্যা। তো কাহিনী যদি বলি তাহলে ছোট ডিউক ফেডারিকের চক্রান্তে তার বড় ভাই নায়িকা রোজালিন্ডের বাবা ডিউক সিনিয়র নিজ অনুচরবর্গ সহ ফরেস্ট অফ এইডেনে নির্বাসিত জীবন যাপন করতে থাকেন, এবং এখানে নির্বাসিত হওয়ার পর ছোট ভাই ফেডারিকের চক্রান্তের শিকার সিনিয়র ডিউক বিখ্যাত একটা উক্তি করেন যে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, মানে দুঃখের প্রয়োজনীয়তা মধুর। তো আর্ডেন জঙ্গলে যখন আশ্রয় নেন তখন ডিউক সিনিয়রের সাথে যেতে চেয়েছিল তার একমাত্র কন্যা রোজালিন, কিন্তু ডিউক ফেডারিককে কন্যা সিলিয়া এবং রোজালিনকে অত্যন্ত ভালোবাসত বলে ডিউক ফেডারিক তাকে সিলিয়ার সাথে রাজপ্রাতে রেখে দেয়। প্রথমে রোজালিনকে পাশে দিয়ে সিলিয়ার সাথে রেখে দিলেও পরে চাচা ডিউক ফেডারিক রোশানলে পড়ে তাকে নির্বাসিত করে। তো স্বেচ্ছায় নির্বাসন নিল রোজালিন্ডের চাচাতো বোন সিলিয়া। তো সবশেষে ছদ্মবেশ ধারণ করে রোজালিন্ড এবং সিলিয়া ফরেস্ট অফ আর্ডেনে চলে যায়, এবং রোজালিন নির্বাসিত হওয়ার পূর্বেই অরল্যান্ডোর প্রেমে পড়ে। তো অপরদিকে অরল্যান্ডো এর বড় ভাই অলিভারের কাছে রাজ্য শাসনে তার প্রাপ্ত অধিকার চাইলে অলিভার তা দিতে অস্বীকৃতি জানান এবং বিভিন্নভাবে তাকে হত্যা ষড়যন্ত্র করতে থাকে। তো নানা নাটকীয়তার ভিতরে আলটিমেটলি অরল্যান্ডো পেশাদার মুষ্টিযোদ্ধ চার্লসকে পরাজিত করে পুরস্কার দাবি করলে ডিউক ফেডরিক তাকে পুরস্কার বঞ্চিত করার পরেও তিরস্কার করে। নাটকের শেষের দিকে দেখা যায় যে ডিউক সিনিয়র নিজের রাজ্য ফিরে পায়, এবং রোজালিন্ড ও অরল্যান্ডো, সিলিয়া এবং অলিভার, এবং সিলভিয়াস এবং ফিবি, এবং টাংস্টন এবং অন্ডে পরস্পর জুটি বন্ধনে আবদ্ধ হয়। তো এটিই ছিল মোটামুটি হচ্ছে এই কমেডি নাটকটি। আমি জানি না কতটুকু বুঝেছেন, অনেক ফাস্ট বলেছি আমি, আশা করি কিছুটা হলে মাথায় ঢুকেছে। তারপর দ্য টেম্পেস্ট। তো দ্য টেম্পেস্ট হচ্ছে উইলিয়াম শেক্সপিয়রের সর্বশেষ রচনা। দ্য টেম্পেস্ট হচ্ছে উইলিয়াম শেক্সপিয়রের সর্বশেষ রচনা, এবং এই টেম্পেস্ট মানেই তো জানেনই আপনারা, অনেক বড় একটা ঝড় আর কি, ভায়োলেন্ট স্টর্ম যেটাকে আমরা বলি। তো এটিও একটি ট্র্যাজি কমেডি। তো এখানে যে মেইন ক্যারেক্টারগুলো আছে, একটা হচ্ছে প্রোসপারো। তো এই প্রোসপারো ছিলেন হচ্ছে আমাদের মিলানের সাবেক ডিউক। ওকে, এবং অ্যান্টোনিও হচ্ছে মিলানের বর্তমান ডিউক। তাহলে সাবেক ডিউক হচ্ছে প্রোসপারো, বর্তমান ডিউক হচ্ছে আমাদের অ্যান্টোনিও। তো এই অ্যান্টোনিও ছিল হচ্ছে আমাদের অ্যান্টাগনিস্ট, এবং প্রোসপারো ছিল হচ্ছে আমাদের প্রোটাগনিস্ট। এবং এই প্রোসপারোর সাথে অশরীরী আত্মা থাকতো যার নাম ছিল হচ্ছে ক্যালিবান। এবং অ্যালোনসো একজন ক্যারেক্টার আছে আর কি আমাদের এই দ্য টেম্পেস্টে। তিনি হচ্ছে আমাদের নেপলসের রাজা। তারপরে ফার্ডিন্যান্ড হচ্ছে আমাদের অ্যালোনসো এরই ছেলে। তাহলে নেপলসের রাজা হচ্ছে অ্যালোনসো, এবং তারই ছেলে হচ্ছে ফার্ডিন্যান্ড। এবং এই যে প্রোসপারোর মেয়ে ছিল হচ্ছে মিরান্ডা। ওকে, তাহলে এরা মেইনলি হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টারগুলো, আরও অনেকগুলো ক্যারেক্টার আছে। তো এখন যদি আমরা কাহিনীটা একটু দেখি তাহলে যে রাজা ডিউক ছিলেন প্রোসপারো, তিনি তার ছোট ভাই অ্যান্টোনিও এবং নেপলসের রাজা অ্যালোনসোর ষড়যন্ত্রে সিংহাসনচ্যুত হন, এবং 15 বছরের কন্যা মিরান্ডাকে নিয়ে এক নির্জন দ্বীপে বসবাস শুরু করে এবং তার জাদুবিদ্যা চর্চা করতে থাকে। এবং সেখানে তার দাস হিসেবে ছিল একটা বিকৃত প্রাণী কালিবান, এবং অশরীরী আত্মা ছিল যার নাম হচ্ছে এরিয়াল, যিনি হচ্ছে গাছের ভিতরে বন্দী করে রেখেছিল তাকে। আর প্রোসপারো ওই দ্বীপে প্রায় 12 বছর কাটানোর পরে তার যে শত্রুরা তারা জাহাজে করে তার সেই দ্বীপের পাড়ে যাচ্ছিল, এবং তিনি তখন তার জাদুবিদ্যা বলে তিনি ঝড়ের সৃষ্টি করেন, এবং তারা মানে ফার্ডিন্যান্ড, স্টোফানো, গঞ্জালো, মানে যারা রাজপুত্র ছিল নেপলসের রাজা অ্যালোনসোর, তো তারা আসলে সেখানে আটকা পড়ে আর সকলে তার দ্বীপে আশ্রয় নেয়। তো ফার্ডিন্যান্ডের সাথে মিরান্ডার গভীর প্রণয় ঘটে এবং নাটকের শেষে তাদের বিয়েও হয় আলটিমেটলি। এদিকে ক্যালিবান এবং স্টোফানা মাতাল অবস্থায় প্রোসপারোকে হত্যার পরিকল্পনা করে এবং দ্বীপের নিয়ন্ত্রণ স্টোফানার হাতে নিয়ে নেয়, কিন্তু এরিয়েলের সুদক্ষতায় তা করতে পারেনি। বিশ্বাসঘাতকতা, জাদুবিদ্যা, ক্ষমা, ভালোবাসার ভরপুর এই নাটকটি হচ্ছে আমাদের শেক্সপিয়রের কিন্তু সর্বশেষ নাটক। ওকে, তো সুখী ভবিষ্যতের অঙ্কিত দিয়ে আলটিমেটলি নাটকটি হচ্ছে শেষ হয়। তো এটি ছিল মোটামুটি দ্য টেম্পেস্ট নিয়ে। তারপরে আসুন দ্য মেজার ফর মেজার। এখন দ্য মেজার ফর মেজার হচ্ছে একটা ব্ল্যাক কমেডি, বা যাকে আমরা বলি ডার্ক কমেডি বা প্রবলেম প্লে। তো এর যদি বাংলা করি তাহলে হয়, কিন্তু এটা কিন্তু এখন একটা প্রবাদও হয়ে গেছে, যেমন কুকুর তেমন মুগুর। ঠিক আছে, তো এই নাটকের মূল বিষয়বস্তু হচ্ছে ন্যায় বিচার, ভিয়েনার নৈতিকতা ও ক্ষমা, এবং দুর্নীতি এবং শুদ্ধতার দ্বিবিভাজন। তো
কেউ পাপের মধ্য দিয়ে শীর্ষে পৌঁছায় এবং কেউ গুণের মধ্য দিয়ে পতিত হয়। এটা আসলে এই নাটকের মূল উপযোগ্য বা থিম আমরা বলতে পারি। তো মেইন ক্যারেক্টার যদি দেখি তাহলে ইসাবেলা, এবং এই ইসাবেলা ছিলেন হচ্ছে আমাদের কেন্দ্রীয় যে চরিত্র, কেন্দ্রীয় চরিত্র ছিল ইসাবেলা, তার মানে ইনি হচ্ছে প্রোটাগনিস্ট, এবং ইনি অত্যন্ত গুণী এবং সতী ছিলেন। এবং আরেকজন ছিলেন ক্লডিও। ক্লডিও হচ্ছে ইসাবেলার ভাই, ক্লডিও। ওকে, তো ইসাবেলার ভাই ক্লডিও, যাকে জুলিয়েট নামে এক মেয়েকে বিয়ের পূর্বে অন্তঃসত্ত্বা করার কারণে অভিযুক্ত করা হয় এবং অ্যাঞ্জেলো কর্তৃক মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়। তো অ্যাঞ্জেলো হচ্ছে তৎকালীন হচ্ছে আমাদের রাজা এবং প্রোটাগনিস্টও বলে, এবং তিনি আসলে অ্যাকচুয়াল রাজা ছিলেন না। তিনি যে বর্তমান ডিউক, এই ডিউকের অনুপস্থিতিতে তিনি দায়িত্ব পালন করতেন। তো এই ডিউক ছিলেন হচ্ছে ভিনসেনসিও। ওকে, ভিনসেনসিও। তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করতেন হচ্ছে আমাদের অ্যাঞ্জেলো। এবং এই অ্যাঞ্জেলোর প্রাক্তন বাগদত্তা ছিল, যার নাম হচ্ছে মারিয়ানা। ওকে, তো এগুলোই মোটামুটি হচ্ছে আমাদের চরিত্র। আরও কয়েকজনকে আমরা মনে রাখতে পারি, যেমন বার্নার্ডিন, আরেকজন হচ্ছে অ্যাভোরসন। অ্যাভোরসন হচ্ছে জল্লাদ আর কি, কারাগারের জল্লাদ। ওকে, তো যদি কাহিনীটা বলি তাহলে হচ্ছে কাহিনী হচ্ছে আমাদের যে ক্লডিও আছে, এই ক্লডিও আসলে ভিয়েনার অন্তর্বর্তীকালীন যে লর্ড অ্যাঞ্জেলো দ্বারা গ্রেপ্তার হন, এবং নাটকের প্রারম্ভে ডিউক ভিনসেন্সিও ভিয়েনাকে অনাচার মুক্ত করার জন্য সহযোগী অ্যাঞ্জেলির হাতে ক্ষমতা দিয়ে পোল্যান্ডে যাত্রা সল করেন, কিন্তু আর তিনি যান না আসলে, বরং ছদ্মবেশ নিয়ে তিনি দেশেই থেকে যান। তো অ্যাঞ্জেলো ক্ষমতা পেয়ে আইনের কিভাবে শাসন করছে সেটাই তিনি দেখেন। তো অ্যাঞ্জেলো ক্ষমতা পেয়ে আইনের খুব কঠোর শাসন শুরু করেন, এবং নায়িকা ইসাবেলার ভাই ক্লডিও তার প্রেমিকা জুলিয়েটকে বিয়ের পূর্বেই অন্তঃসত্ত্বা করার কারণে অভিযুক্ত হয় এবং অ্যাঞ্জেলো কর্তৃক মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়। ইসাবেলা অত্যন্ত গুণী, ধার্মিক এবং পবিত্র ছিলেন। ক্লডিওকে বাঁচাতে এগিয়ে আসে তার বোন ইসাবেলা। তো ভাইয়ের মৃত্যুদণ্ড মৌকুফের জন্য ইসাবেলা অ্যাঞ্জেলোর কাছে গেলে সে তার রূপে গুণে মুগ্ধ হয়ে অত্যন্ত ঘৃণ্য প্রস্তাব করে। তো অ্যাঞ্জেলো কোনো এক সময় মারিনা নামে এক তরুণকে ভালোবাসত। ইসাবেলা তার ঘৃণ্য প্রস্তাবে রাজি হয়, কিন্তু ইসাবেলা তার নিজের পরিবর্তে মারিয়ানাকে পাঠিয়ে দেয়। তো ইসাবেলার অনুরোধে আসলে মারিয়ানা যেতেও রাজি হয়। তো আসল ডিউক যখন ফিরে আসে তখন ইসাবেলা এবং মারিয়ানা উভয় আসলে অ্যাঞ্জেলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। পরিশেষে অ্যাঞ্জেলো তার সাবেক প্রেমিকা মারিয়ানা এবং ডিউক ইসাবেলাকে বিয়ে করেন। তো এভাবে আসলে মেজর ফর মেজর নাটকের শেষ হয়। ওকে, তারপরে আসুন দ্য কমেডি অফ হিরোস। দ্য কমেডি অফ হিরোস আসলে অনেক মানে বিভ্রান্তিমূলক একটা নাটক। কোথা থেকে যে কোথায় যায় সেটা বোঝা আসলে কষ্ট হয়ে যায়। তো এটা আসলে দুই যমজ নায়ক এবং তার দুই যমজ ভৃত্যকে নিয়ে গড়ে উঠেছে। তো আমরা যদি প্রধান ক্যারেক্টারগুলো দেখি তাহলে হচ্ছে সোলিনাস। এই সোলিনাস ছিলেন হচ্ছে ডিউক অফ এফিসাস, ডিউক অফ এফেসাস। এবং একজন ছিলেন ইজিয়ন। এই ইজিয়ন ছিলেন হচ্ছে আমাদের সাইরাকিউস। সাইরাকিউস একটা জায়গা, এফিসাস একটা জায়গা। ওকে, তো সাইরাকিউসের হচ্ছে সর্দার ছিলেন। নট সর্দার, সৌদাগর আর কি, সৌদাগর। তাহলে ইজিয়ন ছিলেন হচ্ছে সাইরাকিউসের সৌদাগর। তার দুটো যমজ ছেলে ছিল, একজন হচ্ছে আমাদের ড্রোমিও অফ ইফিসাস, আর একজন হচ্ছে ড্রোমিও অফ সাইরাকিউস। আর সোলিনাসের যে দুই পুত্র তারা হচ্ছে অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস, লিখে দিও, অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস, আর একটা হচ্ছে অ্যান্টিফোলাস অফ এফেসাস। আর ড্রোমিও অফ সাইরাকিউস, ড্রোমিও অফ এফেসাস। তো এনারাই হচ্ছে চরিত্র। তো ইনারা দুজন হচ্ছে পরস্পর যমজ, আর ইনারা দুজন হচ্ছে পরস্পর যমজ। ওকে, তো এই ড্রোমিও অফ সাইরাকিউস ছিলেন হচ্ছে অ্যান্টিফোলাস অফ সাইরাকিউসের ভিত্ত, আর এই যে ড্রোমিও অফ এফিসাস ইনি ছিলেন হচ্ছে অ্যান্টিফোলাস অফ এফিসাসের হচ্ছে ভিত্ত। তো এই যে সাইরাকিউস, এই সাইরাকিউস মানে ড্রোমিও অফ সাইরাকিউস আর হচ্ছে অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস একদিন তারা যায় হচ্ছে এফিসাসে। তো এফিসাসে গিয়ে এফিসাসে আবার তাদেরই যমজ ছিল হচ্ছে অ্যান্টিফোলাস অফ এফিসাস এবং ড্রোমিও অফ এফিসাস। তাদের সাথে কনফিউশনে পড়ে যে একটা কমেডির জন্ম দেয় এবং বিভিন্ন ঘটনার হাস্যরসাত্মক ঘটনার ভিতর দিয়ে কীভাবে এই নাটকটি এগিয়ে যায় সেটাই হচ্ছে কমেডি অফ হিরোস। ওকে, অনেক কনফিউশন একটা, অনেকে পড়ে থাকবেন হয়তো, অনেক কনফিউজিং একটা ঘটনা আর কি, কোথায় যে কী হয় বোঝা যায় না। তারপরে আসুন দ্য উইন্টারস টেল। তো উইন্টারস টেল হচ্ছে শেক্সপিয়ার রচিত একটা নাটক।
তো এখানে মেইন ক্যারেক্টার ছিল হচ্ছে লিওন্টেস। এই লিওন্টোস ছিলেন হচ্ছে সিসিলির রাজা, সিরিয়া একটা স্থান, ওকে, সিসিলির রাজা। তারপরে হারমায়োনি, হারমায়োনি ছিলেন সিসিলির রানী, মানে লিওন্টেসের স্ত্রী, ঠিক আছে। এবং এই যে লিওন্টেস এবং হারমায়োনি, এদের যে কন্যা ছিল সেই কন্যার নাম ছিল হচ্ছে পারডিটা। এবং এই যে লিওন্টেসের একজন বাল্য বন্ধু ছিল যার নাম হচ্ছে পলিজেন্স বা পলিকজেন্স বলে কেউ, আর ফ্লোরিজেল ছিল। এই পলিজেন্সের যে পুত্র ছিল তার নাম ছিল হচ্ছে ফ্লোরিজেল, ওকে। তাহলে ইনারা হচ্ছে মোটামুটি আমাদের মেইন ক্যারেক্টার। এখন কাহিনীটা যদি একটু বলা হয় তাহলে ঈশান্বিত সিসিলির রাজা লিওন্টেস মিথ্যাভাবে তার স্ত্রী হারমায়োনিকে তার নিরাপরাধ বন্ধু বোহেমিয়ার রাজা পলিক্সেনিসের সাথে অবিশ্বাসের অভিযোগ করেন এবং তাকে কারাগারে রাখেন। তো লিওন্টেস তার অনুগত রক্ষক এবং ক্যামিলোকে বোহেমিয়ান রাজাকে বিষ খাওয়ানোর নির্দেশ দেয়। তো ক্যামিলো পলিক্সেনিসকে বিষয়টি জানায় এবং এটা তিনি বাধ্য হয়ে অবিলম্বে সিসিলিয়া থেকে পলিয়ে যান। তো হারমায়োনি বন্দিশালায় সন্তান প্রসব করলে লিওন্টেস তার নবজাতক কন্যা পার্ডিটাকে নির্বাসিত করেন। এদিকে ক্লিওমেনিস ও ডিওনোরাকাল থেকে হারমায়োন ক্যামিলো এবং পলিক্সেনিসকে নির্দেশিত রায় নিয়ে আসে এবং ভবিষ্যদ্বাণী করেন যে নির্বাসিত শিশুকে পাওয়া না গেলে লিওন্টেসের কোনো উত্তরাধিকার থাকবে না। তো নির্বাসিত পার্দিতাকে এক এক সদয় মেষবালক আসলে লালন পালন করেন এবং এরই মাঝে 16 বছর অতিবাহিত হয় এবং করোনাক্রমে পলিক্সেনিসের ছেলে ফ্লোরিদাদের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যখন পার্ডিটার বাড়িতে তারা ফিরে আসে তখন লিওন্টেস তার মেয়েকে চিনতে পেরে আনন্দে মেতে ওঠে এবং তারপর সবাই মিলে পাউলিনের বাড়িতে যায়, যেখানে সম্প্রতি হারমিওনের একটি মূর্তি তৈরি করা হয়েছে। তার স্ত্রীর রূপ দেখে লিওন্টেস বিচলিত হয় এবং সকলের বিস্ময়ের জন্য মূর্তিটি জীবিত হয়ে ওঠে এবং রাজা লিওন্টেস ক্ষমাচার মাধ্যমে তার স্ত্রী কন্যা বন্ধুকে ফিরে পায়। তো এভাবে আসলে আমাদের দ্য উইন্টার টেল সামার নাইটস ড্রিম। তো এই মিডসামার নাইটস ড্রিম হচ্ছে আমাদের শেক্সপিয়রের একটা কমেডি। তো এখানে যদি মেইন ক্যারেক্টারগুলো আমরা দেখি তাহলে আমরা পাবো, এক হচ্ছে ক্যারেক্টারগুলোর ভিতরে আছে হচ্ছে নিক বটম, তারপরে আছে হচ্ছে আমাদের ডেমেট্রিয়াস, তারপরে আছে হচ্ছে আমাদের ইজিয়াস আছে, তারপর আমাদের হেলেনা, হারমিয়া, তারপরে আমাদের হিপোলিটা, আমাদের লিস্যান্ডার, থিসিয়াস এবং আরো অনেকে, টাইটানিয়া আছে। এরকম আরো অনেকগুলো ক্যারেক্টার হচ্ছে আমরা এই নাটকের ভিতরে পাবো, যেটা শেক্সপিয়রের একটা কমেডি নাটক। তো এর যদি আমরা সামারির ভিতরে আসি তাহলে সামারি আসলে ওকে সামারি, তো এটা সামারি আসলে বলা যায় যে ওয়ান ওয়েডিং ইনস আপ থ্রি ওয়েডিংস, মানে একটা ওয়েডিং থেকে কি করে থ্রি ওয়েডিং হয়, অনেকটা এরকম। ওয়ান ওয়েডিং ইনস আপ থ্রি ওয়েডিং, মানে একটা বিয়ে কিভাবে তিনটা বিয়ে ভেঙে দেয়, অনেকটা এরকম। এখন কাহিনীটা বললে আরো বেশি মজাদার আর কি, আমি বলি। তো এটা আসলে তো একটা প্রেম ভিত্তিক হাস্যরসাত্মক নাটক, মানে বুঝতেই পারছেন একটা কমেডি যেহেতু। তো এই নাটকে আসলে আমাদের উইলিয়াম শেক্সপিয়র সম্ভব এবং অসম্ভব, প্রাকৃত এবং অতিপ্রাকৃত, পার্থিব এবং অলৌকিকের যে সমন্বয় সাধন করেছেন সেটা কিন্তু সত্যি আসলে আমাদের সাহিত্যের ইতিহাসে অনেক বিরল। তো নাটকটির মূল কাহিনী হচ্ছে এথেন্সের ডিউক থিসিয়াস, এই যিনি এথেন্সের যিনি ডিউক থিসিয়াস এবং অ্যামাজনের রানী হচ্ছে হিপোলিটা, এদের বিবাহকে কেন্দ্র করে। তাহলে এই হিপোলিটা হচ্ছে অ্যামাজনের রানী ছিল, অ্যামাজনের রানী, আর ইনি হচ্ছে অ্যাথেন্সের ডিউক। কেমন? তো এই থিসিয়াস এবং হিপোলিটার ভিতরে যে বিয়ের কাহিনী, এটাকে ঘিরেই আসলে এই কাহিনীটা আবর্তিত হয়। তো পরীর রাজা হচ্ছে ওবেরন। তো ওবেরন আরেকটা ক্যারেক্টার, ইনি হচ্ছে পরীর রাজা। তো এই পরীর রাজা সবার চোখে লাভ অফ আইডেলনেস নামে একটা ফুলের রস ঢেলে দেয়। ফুলের নামটি ছিল লাভ অফ আইডেলনেস। তো এই লাভ অফ আইডেলনেস ফুলের রস সবার চোখে ঢেলে দেয় এবং তার স্ত্রী যিনি ছিলেন টাইটেনিয়া, এই ওবেরনের স্ত্রী টাইটেনিয়া, এই টাইটেনিয়ার চোখেও কিন্তু একইভাবে তিনি হচ্ছে এই লাভ অফ আইডলনেস ফুলের রস ঢেলে দেয়, যার ফলে টাইটেনিয়া ঘুম থেকে যখন জেগে ওঠে তখন গাধার মুখোশধারী আমাদের যিনি নিক বটম ছিলেন, এই নিক বটমের প্রেমে পড়ে যায়। তো অন্যদিকে ওবেরোর যিনি ভিত্ত, এই ওবেরোর ভিত্ত ছিল হচ্ছে আমাদের পাক, ওবেরনের ভিত্ত পাক। তো ওবেরনের যিনি ভিত্ত ছিল পাক, তারপরে লাইসেন্ডার, ডিমেট্রিয়াস, তারপরে হচ্ছে আমাদের দুজনই এই হেলেনাকে প্রেম নিবেদন করে, এই হেলেনাকে, ওকে।
তো এনারা যখন হেলেনাকে প্রেম নিবেদন করে, আর এইভাবেই এই যে নানা যে দোষারোপ তারপরে কাহিনী এই নাটকের মানে কমেডির ভিতর দিয়ে নাটকটি আসলে সম্পন্ন হয়। তো পরিশেষে সবার চোখে আবার প্রতিষেধক ফুলের রস ঢেলে দিয়ে পুনরায় সুস্থির করা হয় এবং এভাবে আসলে নাটকের পরিসমাপ্তি ঘটে। তো ভালোবাসা কিভাবে মানুষকে অন্ধ করে দেয় এবং কিভাবে প্রেমান্ধ ব্যক্তিদের বিচারবোধ সাময়িক লোপ পায় সেই বিষয়টি আসলে এই নাটকে ফুটে উঠেছে। ওকে, তো এটাই হচ্ছে মোটামুটি। তাহলে আমরা ক্যারেক্টারগুলো আরেকবার দেখি। নিক বটম, ডেমেট্রিয়া, সিজিয়া, সেলেনা, হারমিয়া, হিপোলিটা, লিসেন্ডার, থিসিয়াস, টাইটেনিয়া, ওবেরন, আর ওবেরনের ভিত্ত ছিল পাক। ওকে, তো এটাই মোটামুটি এই নাটকের কাহিনী। তারপর হচ্ছে লাভ স্লেভার লস্ট। তো লাভ স্লেভার লস্ট আসলে অনেক মজাদার একটা কাহিনী আর কি, একটু অ্যাডাল্ট টাইপের আর কি। তো লাভ স্লেভার লস্টের যেই সামারিতে আমরা বলতে পারি যে এটা হচ্ছে কিং ট্রাইস টু অ্যাভয়েড ওমেন বাট সাকমস, মানে মানুষ কিভাবে ওমেনকে অ্যাভয়েড করার চেষ্টা করে কিন্তু ওমেন ছাড়া থাকতে পারে না, এটাই আসলে এই নাটকটির মূল কাহিনী। কিংস ট্রাইস টু অ্যাভয়েড ওমেন বাট সাকমস। ওকে, তো এটাই নাটকের মূল কাহিনী। এখন যদি আমরা ক্যারেক্টারগুলো দেখি, তো ক্যারেক্টারের ভিতরে আছে হচ্ছে ফার্দিনান্দ, তারপরে আছে হচ্ছে আমাদের বেরোনি, ওকে, বয়েট, তারপরে ডন প্রিন্সেস অফ ফ্রান্স, যিনি প্রিন্সেস অফ ফ্রান্স। তারপরে আছে হচ্ছে আমাদের জ্যাং কুইনেটা, তারপরে আছে আমাদের মার্কেইড, এবং আরো একজন ক্যারেক্টারের নাম আমরা জানবো যিনি হচ্ছে ভিনসেনসিও। ওকে, তো এনারাই হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের এই নাটকের হচ্ছে ক্যারেক্টার। এখন যদি কাহিনীটা দেখি, কাহিনীটা হচ্ছে অন্যান্য নাটক যেগুলো আছে শেক্সপিয়রের সবগুলোই কিন্তু কোনো একটা উৎস থেকে আমরা পেয়েছি, মানে কোনো একটা উৎস থেকে তিনি নাটকগুলো নিয়েছেন। কিন্তু এই যে লাভ স্লেভার লস্ট, এই লাভ স্লেভার লস্ট যে কাহিনীটা, এই কাহিনীটা সম্পূর্ণ তার নিজেরই তৈরি। তো এই নাটকের কাহিনী হচ্ছে প্রেম হচ্ছে প্রকৃতির বিধান, তরুণদের ভিতরে কামনা লিপ্ত থাকে, এটা আসলে অত্যন্ত স্বাভাবিক। তো এই বিধানকে অস্বীকার করা যে পাগলামি ছাড়া কিছুই নয়, সেটা আসলে এখানে তিনি তুলে ধরেছেন। তো নাটকের প্রধান চরিত্র হচ্ছে আমাদের ফার্ডিন্যান্ড, যিনি হচ্ছে আমাদের নেভারের রাজা, এবং তার 3 বন্ধু হচ্ছে লঙ্গাভিল, বিরোইন আর হচ্ছে ডোমেইন। ওকে, লঙ্গাভিল, বিরোইন, একটু আগেই বললাম এনার নাম, আর হচ্ছে ডোমেইন। এই 3জন হচ্ছে আমাদের রাজা ফার্ডিন্যান্ডের বন্ধু। তো তারা 3জন এবং রাজা ফার্ডিন্যান্ড মিলে একটা চিরকুমার সঙ্গ তৈরি করে এবং তারা ঠিক করে তারা নারী সঙ্গ বর্জন করবে এবং কোনো ধরনের সংযমে যাবে না। তো 3 বছরের জন্য তারা নারী সঙ্গ বিসর্জন দিয়ে থাকেন এবং তপস্যায় নিযুক্ত থাকেন। কিন্তু ফরাসি রাজকুমারী তার 3জন বান্ধবী রোজালিন, তারপরে হচ্ছে আমাদের মারিয়া, আরেকজন হচ্ছে ক্যাথারিন, এই 3জন হচ্ছে ফরাসি বান্ধবী সহ তার এলাকায় আসে। তো আসার উপস্থিত হতে ভিন্ন দিকে মোড় নেয় আমাদের এই কাহিনী। তো ব্রহ্মচারীরা তাদের ভেঙে বোধভ্রষ্ট হয়ে পড়ে এবং এতদিন পর্যন্ত যে বুদ্ধিবৃত্তির চর্চা করে আসছিল তারা আজ তাদের হৃদয় প্রেমের জন্য ব্যাকুল হয়ে উঠলো এবং প্রতিজ্ঞা ভেঙে ব্রহ্মচারীরা মানে রাজা এবং তার 3 বন্ধু অতিথিদের প্রেম নিবেদন করে এবং পরিশেষে এই নাটকের হচ্ছে সমাপ্ত হয়। তো এটাই ছিল মোটামুটি হচ্ছে লাভ স্লেভার্স লস্ট এর কাহিনী। ওকে, এখন অল সোলস দ্যাট ইন সোল, তো এটা আসলে একটা কমেডি আর কি আমাদের উইলিয়াম শেক্সপিয়রের। তো এটা হচ্ছে যদি থিম বলি তাহলে ওম্যান ফাইনালি উইন্স লাভ অফ হার হাজব্যান্ড, এটাই মোটামুটি হচ্ছে এই নাটকের হচ্ছে আমাদের থিম। এখন ক্যারেক্টারগুলো যদি আমরা দেখি তাহলে ক্যারেক্টারের ভিতরে আছে হেলেনা। তো এই হেলেনা, ফার্ডিন্যান্ড, অ্যান্টোনিও, এই ক্যারেক্টারগুলো আসলে শেক্সপিয়রের অনেক 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 নাটকগুলোতে আপনারা পাবেন। তো হেলেনা আছে, একটা হচ্ছে বার্ট্রাম বলে ফেলেছি, বার্ট্রাম। এই বার্ট্রাম ছিল হচ্ছে কাউন্ট অফ রুজিলন, এবং তার যিনি মিসেস ছিলেন তিনি ছিলেন হচ্ছে কাউন্ট্রেস অফ রুজিলন। আরো ক্যারেক্টার আছে যেমন ডায়ানা আছে, ডিউক অফ ফ্লোরেন্স, তারপরে কিং অফ ফ্রান্স। তো এনারাই হচ্ছে মোটামুটি এই নাটকের আমাদের যে ক্যারেক্টার তারা। এখন কাহিনীটা যদি সংক্ষেপে আমি বলি তাহলে নাটকটি আসলে ইতালির বিখ্যাত লেখক আমাদের বোকাচিও,
তো এই বোকাচিওর একটা গ্রন্থ আছে, নাম ছিল হচ্ছে ডেকামেরন। ডেকামেরন, ওকে, ডেকামেরন, যদি আমি বানানটি ভুল না লিখে থাকি, বাংলায় লিখে দিচ্ছি ডেকামেরন। তো এই ডেকামেরন গ্রন্থ থেকে আমাদের শেক্সপিয়র নাটকটি নিয়েছিলেন। তো নাটকের বর্তমান যে শিরোনাম মানে অল সোয়েল দ্যাট ইন সোয়েল, এটা কিন্তু বর্তমানে একটা প্রবাদ হয়ে গেছে, মানে শেষ ভালো তার সব ভালো তার। তো অভিজাত বংশীয় এবং নায়িকা, অভিজাত বংশীয় নায়ক এবং দরিদ্র যে হেলেনা, দরিদ্র চিকিৎসকের মেয়ে আর কি হেলেনা, তো এদের ভিতরে যেই একটা প্রেম গড়ে ওঠে আর কি, সেই কাহিনীটা ঘিরে আসলে এই কমেডিটা আবর্তিত হয়েছে। তো এই কাহিনীর হচ্ছে নায়ক হচ্ছে বার্ট্রাম, ওকে, আর হেলেনা হচ্ছে একটা দরিদ্র চিকিৎসকের মেয়ে। তো এটাই মোটামুটি ছোট্ট করে একটু কাহিনীটা বলে দিলাম। তারপর আসুন টুয়েলথ নাইট। টুয়েলথ নাইট হচ্ছে আরও একটা আমাদের নাটক, আমাদের কমেডি নাটক আর কি, আমাদের উইলিয়াম শেক্সপিয়রেরই। তো এই নাটকের একটু কাহিনীটা জেনে রাখুন। চরিত্র কয়েকটা বলে দিই। চরিত্র যেমন ভায়োলা আছে, তারপরে হচ্ছে অলিভিয়া, তারপরে আমাদের মেলভোলিও, তারপরে আমাদের ডিউক অরসিনো। তো ইনারাই মোটামুটি হচ্ছে আমাদের প্রধান চরিত্র, আর অনেকগুলো চরিত্র আছে। তো এটা আসলে হাস্যরসাত্মক বা কমেডি টাইপের একটা এবং রোমান্টিক কমেডি টাইপের একটা হচ্ছে নাটক। তো এখানে যমজ ভাই বোন ভায়োলা এবং সেবাস্টিয়ানকে কেন্দ্র করে আবর্তিত, যারা জাহাজ ভেঙে পড়ায় আলাদা হয়ে যায়। অবশেষে ভায়োলার সঙ্গে ডিউকের এবং সেবাস্টিয়ানের সঙ্গে অলিভিয়ার বিয়ে হয়, এবং এটা কিভাবে হয় সেটা নিয়ে আসলে এই কাহিনীটা রচিত হয়েছে। ওকে, তো এটাই ছিল মোটামুটি আমাদের টুয়েলথ নাইটের কাহিনী। তারপরে দ্য ওয়াইফস অফ উইন্ডসর। দ্য ওয়াইফস অফ উইন্ডসর আসলে আমি সামারিটা ঠিক বলতে পারবো না, এবং আমার নিজেরও আসলে পড়া হয়নি, কিন্তু ক্যারেক্টারগুলো আমি বলে দিচ্ছি, এগুলো একটু মনে রাখবেন। তো এই যে ওয়াইফস অফ উইন্ডসর, এর যদি সামারি বলি, সামারি হয়ে দাঁড়ায় দ্য ম্যান foiled trying to dupe women of money. ওকে, মানে দ্য ওয়াইফস অফ দ্য মেরি ওয়াইফস অফ উইন্ডসর। তো এই যদি ক্যারেক্টারগুলো আমরা দেখি, ক্যারেক্টারগুলো আছে হচ্ছে অ্যান্না পেইজ, তারপরে ডক্টর কেভিস, তারপরে আছে হচ্ছে ফলস্টাফ, তারপরে আছে হচ্ছে আমাদের মিস্টার ফোর্ড অ্যান্ড মিসেস ফোর্ড, তারপরে আমাদের মিস্টার পেজ আছে, মিস্টার পেজ কিন্তু অ্যানি পেজ থেকে আলাদা, ওকে, এবং তার মিসেস পেজও আছে। তো ইনারাই হচ্ছে মোটামুটি এই নাটকটির হচ্ছে মেইন ক্যারেক্টার। আর অনেকগুলো ক্যারেক্টার আছে, আমরা তো মেইন ক্যারেক্টারের কথা বলছিলাম, তাই না? তো আর সামারিটা হচ্ছে ম্যান ফয়েল ট্রাইং টু ডিউপ ওম্যান অফ মানি, ওকে। তারপরে মাস এডো অ্যাবাউট নাথিং। তো মাস এডো অ্যাবাউট নাথিং এর যেই কাহিনী, এই কাহিনীটা যদি সামারি করি তাহলে হচ্ছে দুইটা কাপলের কথা আছে, টু কাপলস অ্যান্ড দ্য টেলস অফ ম্যারেজ, মানে দুইটা কাপল এবং তারা কি করে বিয়ের দিকে যায় সেটা নিয়ে আসলে আলোচনা করা হয়েছে। অ্যান্ড দেয়ার টেলস অফ ম্যারেজ, ওকে। তাহলে এটাই ছিল মোটামুটি হচ্ছে আমাদের মাস এডো অ্যাবাউট নাথিং এর সামারি। এখন কয়েকটা ক্যারেক্টারের নাম আমরা জেনে রাখি, যেমন বিয়াট্রিস, এটা একটা ক্যারেক্টার। তারপরে হচ্ছে আমাদের বেনেডিক্ট, এটা একটা ক্যারেক্টার। তারপরে আমাদের ক্লডিও কিন্তু শেক্সপিয়রের অনেকগুলো নাটকের ক্যারেক্টার আমরা পেয়েছিলেন। ডন হুয়ান, তারপর ডন পেড্রো, তারপর হিরো, এরকম অনেকগুলো আছে আসলে আমাদের এই নাটকটির হচ্ছে ক্যারেক্টার। এখন এটাই ছিল মোটামুটি আমাদের শেক্সপিয়রের যে নাটকগুলো ছিল, এই নাটকগুলোর হচ্ছে ক্যারেক্টার, এবং ছোট্ট করে একটু সামারিও বলে দিয়েছি। আশা করি কিছুটা হলেও আপনারা শিখতে পেরেছেন, এবং এই ক্যারেক্টারগুলো থেকে কিন্তু প্রতিবার প্রশ্ন এসে থাকে, এবং থিমটাও মাঝে মাঝে আসে আর কি। এবং এই নাটকের ভিতরে অনেকগুলো লাইন থাকে, যে লাইন থেকে প্রায় পার্টস অফ স্পিচ এবং অন্যান্য বিষয়ে প্রশ্ন এসে থাকে। এবং এই নাটকের প্রত্যেকটা শিরোনাম বা ভিতরের অনেকগুলো আসলে প্রবাদ বাক্য তৈরি হয়ে গেছে এই শেক্সপিয়রের এই নাটকগুলো থেকেই, ওকে। এখন আমরা শেক্সপিয়রের দুটো কবিতা নিয়ে জানবো। একটা হচ্ছে সনেটটা সরি তো সনেটটা হচ্ছে আমাদের শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, আরেকটা আছে আন্ডার দ্য গ্রিন ট্রি। আন্ডার দ্য গ্রিন ট্রি হচ্ছে একটা কবিতা, সরি। তো চলুন আমরা এই কবিতা দুটো সম্পর্কে একটু জানি। প্রায় এই দুইটা কবিতা থেকে প্রশ্ন এসে থাকে বিভিন্ন ধরনের। তো আমরা এই কবিতার যেই বাংলা অর্থ এবং তার সারসংক্ষেপ এটা একটু জানি, ওকে। তো এই যে আগে সারসংক্ষেপ আমি বলে নিই, তারপরে বাংলাটুকু আমরা বলে দিচ্ছি, ওকে। তো প্রথম কবিতা হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। তো এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়রের হচ্ছে সনেট 18, মানে তার 18 নম্বর সনেটটি হচ্ছে এই শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটাই হচ্ছে তার 18 নম্বর হচ্ছে সনেট। এখন আমরা জানি যে শেক্সপিয়রের যখন আমরা বলেছিলাম কি কি সাহিত্যকর্ম আছে, তখন বলেছিলাম তার 154টি সনেট লিখেছে, যার প্রথম 126টি সনেট হচ্ছে একজন সুন্দর যুবকের বর্ণনা দিয়েছে, যিনি তার বন্ধু ছিল। তো তাকে নিয়ে আসলে এটা লেখা, যে তোমাকে কি আমি একটা সুন্দর গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব, এটা নিয়ে বলা আছে, হ্যাঁ। তো
তার যে বর্ণনা এই সনেটটিতে, এটা থেকে স্পষ্ট যে তিনি মানে গ্রীষ্মকালটা ইংল্যান্ডে আসলে অনেক 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 সুন্দর হয়। তো এই কারণে কবি তার বন্ধুকে সৌন্দর্য গ্রীষ্মকালের সাথে তুলনা করেছে এবং পরক্ষণে বলেছে গ্রীষ্মকাল তো খুবই সংক্ষিপ্ত, কিন্তু তারপরে বর্ষা আসে বা অন্যান্য কালগুলো এসে গ্রীষ্ম চলে যায়, কিন্তু তোমার সৌন্দর্য আসলে গ্রীষ্মকাল থেকে বেশি, তোমার সৌন্দর্য কোনোদিন যাবে না। আবার আবার বলেছেন কখনো দিনের বেলায় মেঘ আকাশ ঢেকে যায়, চারদিকে অন্ধকার হয়ে যায়, কিন্তু তোমার যে সৌন্দর্য এটা কোনোদিন ম্লান হবে না। আবার তার বন্ধুকে গ্রীষ্মকালের সৌন্দর্যের সাথে তুলনা করা যায় না, কারণ সে তো অমর, কিন্তু গ্রীষ্মকাল হচ্ছে অমর না। এরকম অনেকগুলো কথা হচ্ছে এর ভিতরে বলা আছে। তো তিনি বোঝাতে চেয়েছেন যে এভাবে ক্ষণস্থায়ী সৌন্দর্যকে স্থায়ী রূপদানের চেষ্টায় হচ্ছে আমাদের জন্য তার বন্ধুর ভিতরে আছে। ওকে, তো এই বিষয়টা হচ্ছে এই যেই শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে এখানে বলা হয়েছে। এখন আমরা বাংলাটা একটু দেখি। প্রথমটা হচ্ছে শিরোনামটাই, মানে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, মানে তোমাকে কি একটা গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব। তারপরে দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তোমার সৌন্দর্য আরও বেশি সুন্দর, আরও স্থায়ী ধারায়, মানে এই গ্রীষ্মকালের থেকেও তোমার সৌন্দর্য আরও বেশি। ওকে, এটা বুঝিয়েছে এখানে। তারপরে রাফ ওয়াইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, মানে হঠাৎ দমকা হাওয়া নষ্ট করে দেয় তোমার সুন্দর মেয়ে ফুলের কড়ি। তারপরে অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট, মানে কত না স্বল্পকালে ফুরায় এই গ্রীষ্মকালের মাধুরী, যেটা আমি বললাম যে শীতকাল আসার সাথে সাথে গ্রীষ্মের সৌন্দর্য নষ্ট হয়ে যায় এবং খুবই শর্ট একটা রেটে থাকে, কিন্তু তার বন্ধুর যে সৌন্দর্য এটা কখনো শেষ হবার নয়। ওকে, সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইন্স। ওকে, তার মানে কখনো স্বর্গচক্ষু সম সূর্য প্রখর উষ্ণতায় কিরণ দেয়। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, মানে আবার কখনো সোনা রং হঠাৎ হারায়, মানে এগুলো হারিয়ে যায় কিন্তু তার বন্ধুর যেই রং সেটা কিন্তু হারাবে না। অ্যান্ড ওফেন হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, ওকে, মানে সোনার রং যে হারিয়ে যায় এটাই বলেছে। তারপরে সরি এভরি ফেয়ার আগে পড়ে ফেলেছে, ঠিক আছে। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স, মানে আর সব সৌন্দর্যই এক সময় না এক সময় হারিয়ে যায় প্রিয়তমা। ওকে, বাই চান্স অর বাই নেচার চেঞ্জিং কোর্স আনড্রিমড, মানে হয়তো দৈবের বসে কিংবা অমোঘ লীলায়, এটা বাংলা করলে একটা এরকম হয়। ওকে, তাহলে আমরা কি পড়লাম যে তোমার সৌন্দর্য কি গ্রীষ্মের সাথে তুলনা করবো না, তোমার সৌন্দর্য গ্রীষ্মের থেকে আরো বেশি, অনেক বেশি স্থায়ী। হঠাৎ দমকা হাওয়া তো সুন্দর নষ্ট করে ফেলে মেয়ে ফুলের কড়ি, কত না স্বল্পকাল ফুরায় গ্রীষ্মকালের মাধুরী, কখনো স্বর্গচক্ষু সম সূর্য প্রখর উষ্ণতায় কিরণ দেয়, আবার কখনো সোনা রং হারায়, আর এই সৌন্দর্য এক সময় শেষ হয়ে যায় দৈবের বসে কিংবা অমুক লালায়, কিন্তু তোমার যে সৌন্দর্য এটা কোনোদিন শেষ হবে না। আচ্ছা, বাট দাই এটার্নাল সামার শ্যাল নট ফেড, মানে কিন্তু অনাদি গ্রীষ্মের শাশ্বত যৌবন তুমি কোনোদিন তুমি শেষ হবে না। নর লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার দাও ওয়েস্ট, এর মানে হচ্ছে তোমার রূপ থাকবে তোমারই মাঝে চিরদিন। তারপরে নর শ্যাল ডেথ ব্রাক দাও ওয়ান্ড্রেস্ট ইন হিজ শেড, মানে মৃত্যুর দাম্ভিকতা ব্যর্থ তোমায় ঢাকতে তার ছায়ায়। তারপরে হোয়েন ইন এটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোস্ট, এর মানে হচ্ছে দিন যাবে তুমি যাবে ভাস্বর কবিতায়, মানে সময় চলে যাবে কিন্তু তুমি তোমার মতোই থাকবে, তোমার সৌন্দর্যের কোনো শেষ হবে না, এটা দিয়ে আসলে এটাই বোঝাচ্ছে। তো সো লং অ্যাজ মেন ক্যান ব্রেথ অর আইস ক্যান সি, মানে যতদিন মানুষ মানে শ্বাস নিতে পারে, যতদিন মানুষ দেখতে পারে, সো লং লাইফ দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, ততদিন বাঁচবে এই কবিতা আর এই কবিতার জীবন দিবে তোমায়। ওকে, তো এটাই ছিল মোটামুটি তার বন্ধুর সৌন্দর্য নিয়ে তার সনেট 18। ওকে, তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন আমরা। তো এই যে কয়েকটা লাইন একটু মনে রাখেন, হ্যাঁ, এগুলো থেকে অনেক সময় পার্টস অফ স্পিচ এবং অন্যান্য যেই জিনিসগুলো আছে সেখানে প্রশ্ন আসে। ওকে, তো একটু মনে রাখবেন। আর সামারিটা তো আমি বলেই দিলাম। তার আরেকটা কবিতা হচ্ছে আন্ডার দ্য গ্রিন ট্রি। তো আন্ডার দ্য গ্রিন ট্রি থেকে আসলে অনেক 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 প্রশ্ন আসে, বিশেষ করে এর যে সামারিটাদের এটা একটু জানতে হবে আমাদেরকে, এবং তাছাড়া যে অর্থগুলো আছে অর্থগুলো জানা দরকার, এবং এখান থেকে পার্টস অফ স্পিচ এবং অন্যান্য প্রশ্নগুলো কিন্তু গ্রামাটিক্যাল আইটেমে এসে থাকে। ওকে, তো চলুন আমরা একটু সামারিটা জেনে নিই, তারপরে আমরা বাংলাটা জানবো। তো সামারিটা হচ্ছে আমাদের উইলিয়াম শেক্সপিয়র যিনি আছে তারা এই যে তিনি যে আন্ডার দ্য গ্রিন ট্রি, এই গ্রিন ট্রি কবিতায় গ্রীষ্মের সামর সবুজ বনের যে মনোমুগ্ধকর প্রশান্তি, এই প্রশান্তির বর্ণনা দিয়েছেন এবং লোকদেরকে সেখানে যোগ দিতে হচ্ছে আমন্ত্রণ জানিয়েছেন। কবি মনে করিয়ে দিয়েছেন যে সত্য আর রুক্ষ জলবায়ু ছাড়া এখানে সবকিছুই উপভোগ্য। কবি বলেছেন যারা শান্তি খুঁজে পেতে চায় তারা যেন সবুজ অরণ্যের গাছের নিচে আসে, তারা এখানে পাবে বন্ধুত্বের ছোঁয়া আর অনাবিল সুখ। তবে সামার বনের শান্তি উপভোগ করতে পার্থিব সব চিন্তা এবং উচ্চ অভিলাষী থেকে কিন্তু তিনি ত্যাগ করতে বলেছেন। এবং কবি এই কবিতায় বলেছেন যে শহরের জীবনের কোলাহল এবং কর্মব্যস্ততার পরিবর্তে সহজ সরল শান্তিপূর্ণ জীবন কিন্তু এখানে পাওয়া যাবে, মানে এখানে বলতে আন্ডার দ্য গ্রিনউড ট্রি। ওকে, এখন যদি আমরা বাংলা দেখি, এই গ্রিনউড মানে কিন্তু হচ্ছে অরণ্য। ওকে, সবুজ অরণ্য বলতে পারেন, সবুজ অরণ্য। তো
তাহলে যদি শিরোনামটা আমরা বাংলা করি তাহলে দাঁড়ায় সবুজ অরণ্যে গাছের নিচে, মানে আন্ডার দ্য ট্রি, আর হচ্ছে সবুজ অরণ্য, মানে সবুজ অরণ্যে কোনো একটা গাছ আছে তার হচ্ছে নিচে। ওকে, এখন আমরা তাহলে পড়তে পারি যে আন্ডার দ্য গ্রিন ট্রি মানে সবুজ অরণ্যের গাছের নিচে, হু লাভ টু লাই উইথ মি, কে আমার সাথে শুতে ভালোবাসবে, অ্যান্ড টার্ন হিজ মেরি নোট, মানে তার যেই আনন্দে যে গান গাইবে সেই গান গাওয়া শুরু করবে। মেরি মানে তো আনন্দে, আমরা জানি মেরি ক্রিসমাস বলি আমরা। আন্টু সুইট বার্ডস টট, মানে পাখির মতো মিষ্টি কণ্ঠ মিলিয়ে। ওকে, কাম হিদার, আচ্ছা আমরা বলে রাখি এই হিদার মানে হচ্ছে হেয়ার। ওকে, তো হেয়ারেরই সাহিত্যিক রূপ হচ্ছে হেয়ার হেয়ার, আর দেয়ারে যেটা সাহিত্যিক রূপ সেটাকে আমরা বলি হচ্ছে দিদার, একটু মনে রাখবেন। ওকে, তো কাম হিদার মানে এখানে এসো, তো এটা 3বার বলেছেন, এখানে এসো এখানে এসো এখানে এসো। হেয়ার শ্যাল হি সি, মানে এখানে সে দেখতে পাবে নো এনিমি, কোনো শত্রু নেই, বাট উইন্টার অ্যান্ড রাফ ওয়েদার, কিন্তু রুক্ষ আবহাওয়া এবং হচ্ছে শীত বা শৈত্য। ওকে, তাহলে এটাই ছিল মোটামুটি এই প্যারা। এবং বাকি 2 নম্বর প্যারা হচ্ছে হু ডোথ হু ডোথ অ্যাম্বিশন শান, মানে কে উচ্চাকাঙ্ক্ষার তাড়না এড়িয়ে, অ্যান্ড লাভস টু লিভ আই দ্য সান, মানে ভালোবেসে বাঁচবে রৌদ্রের আলোতে। ওকে, সিকিং দ্য ফুড হি ইটস, মানে সে যে খাবার খায় সেটা খুঁজতে খুঁজতে থাকবে। অ্যান্ড প্লিজ টু উইথ হোয়াট হি গেটস, এবং সে সন্তুষ্ট থাকবে যা সে পায়। কাম হিদার কাম হিদার কাম হিদার, মানে আবার তিনি বলেছেন এখানে এসো এখানে এসো এখানে এসো। হেয়ার শ্যালি সি, এখানে সে দেখতে পাবে না নো এনিমি, কোনো শত্রু নেই, বাট উইন্টার অ্যান্ড রাফ ওয়েদার, কিন্তু শৈত্য বা শীত এবং রুক্ষ আবহাওয়া। তো এটাই ছিল মোটামুটি এই কবিতাটা। তো এটা দিয়ে মোটামুটি আমাদের শেক্সপিয়রের যাবতীয় বিষয়াদি শেষ। আসলে কিছুটা হলেও শিখতে পেরেছেন এবং এটা অনেক কাজে দিবে দেখবেন। আমার জন্য দোয়া করবেন যেন আমারও জ্ঞান আল্লাহ বাড়িয়ে দেয়। তো আজকে এই পর্যন্ত।